ম্যাথ, আই শুড সে ইটস জাস্ট কনসেপচুয়াল ডিসকাশনস। আই হোপ যে আপনারা সেটা দেখছেন এবং কারো কোনো পার্টিকুলার প্রশ্ন নাই। যিনি ক্লাস করেননি তার কথা ছাড়া যারা করেছেন বা বাসায় দেখতে পারছেন তাদের মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই, স্যার, আমি দেখেছি এবং আমি আমার ভালোই লাগছে স্যার। এগুলো অনেকদিন পরে আবার রিভাইভ করছি। আমার প্রশ্ন নাই স্যার, আমি দেখেছি। থ্যাংক ইউ স্যার, আমি গত ক্লাসটা বুঝিয়েছি, একদম মনোযোগ দিয়ে ছিলাম। আর হোমওয়ার্ক গুলো দুইটার মধ্যে আমি একটা ম্যাথ করেছি আর একটা দেখছি স্যার। ওকে, বাট কনসেপ্টটা বুঝছেন কিনা? আপনি বলতে চাচ্ছিলেন আসলে যে কিন্তু হাতে কলমে করবেন কি করবেন না সেটা আহ, এক মিনিট। সেটা দেখা যায় যে অনেকটুকু আমাদের টাইম অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে, বাট মানে অ্যাটলিস্ট কনসেপ্টটা বুঝছি কিনা, জি রাইট? স্যার, সেটা আমরা ওইটা বুঝতে পারছি। জি স্যার। ওকে, আচ্ছা, আমি একটু যদি শর্টলি বলি, আমাদের কনসলিডেশনের পার্সপেক্টিভে সবার আগে যেটা ইম্পর্টেন্ট ছিল বোঝা যে আমরা কোন প্রিন্সিপাল কারণে এটা করি। এটা হচ্ছে সিঙ্গেল এন্টিটি কনসেপ্টের পার্সপেক্টিভ থেকে করি। একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কনসলিডেশন কোনো কমপ্লিট সেট অফ ফিনান্সিয়াল রেকর্ডিং প্রসেস না। এটা একটা রিপ্রেজেন্টেশন বা এটা একটা ফাইন্যান্সিয়াল প্রেজেন্টেশন প্রসেস। এটা আমরা অ্যাকচুয়ালি প্রেজেন্ট করি। ক্যান ইউ সি ইউর লাইভ ভিডিও? ও, লাইভ ভিডিও মানে আপনারা আমাকে ক্যামেরা অন করতে বলছেন, রাইট? সজল সাহেব দেখতে যাচ্ছেন আমাকে, রাইট? ক্যান ইউ সি মি? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, আমরা দেখতে ওকে, পাচ্ছি আপনাকে। আই এম নট দ্যাট লাভলি লুকিং ফেস যে আপনাকে খুব ইমপ্রেস করতে পারবো এরকম কোনো ফেস আউটলুক আমার না। আই এম সরি ফর দ্যাট। না স্যার, বাট মাশাআল্লাহ এনিওয়েজ, স্যার। না তবে এটা ঠিক যে ফেস টু ফেস দেখা হইলে কথা হইলে ভালো লাগে। দ্যাটস ট্রু। বাট আনফরচুনেটলি এখন যদি এটা আমি কন্টিনিউ ওপেন রেখে কথা বলি, আপনাদেরকে যদি বলি সবাই ওপেন করেন, আপনারা কমফোর্টেবল হবেন না। সো আমার নিজে ক্যামেরা অন করে বাকি সবাই অফ রেখে ক্লাস করলে আমার নিজের কাছে মনে হয় আমি একটা কারাগারে আছি। তাও সেটা খুব একটা বড় সমস্যা না, সে কারাগারটা নিতেই পারি। বাট যেটা হয় যে বাসা থেকে ক্যামেরা অন করলে যে পরিমাণ ব্র্যান্ডউইথ যায় তাতে দেখা যায় যে ক্লাসের কথাগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় কেটে কেটে যায়, যার জন্য ভিডিওটা আমি অফ রাখি। হ্যাঁ, ঠিকই আছে স্যার, কারণ নেটওয়ার্কের কিছু ব্যাপার থাকে তো। কম সমস্যা, হ্যাঁ, কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে। না না, জি আমি স্যার, কোনো সমস্যা না স্যার। ওকে। তো ইফ ইউ পারমিট, আমি একটু ভিডিওটা অফ করি এবার তাহলে, ঠিক আছে? আপনার সাথে সামনাসামনি, আপনাকে একদিন আমি কোনো এক সময় সামনাসামনি দেখে নেব, ঠিক আছে? জি ঠিক আছে, ভালো থাকবেন। বাট আমার ট্রাই থাকবে সামনের সপ্তাহে দুটো অনলাইনেই হবে। বাট এরপরে যদি একটা ক্লাস পাই, আমার খুব ইচ্ছা যে আপনাদের সাথে একদিন ফিজিক্যালি মিট করে ক্লাস করব। বিফোর আই এম গোয়িং টু দ্য মেইন টপিকস অফ ডিসকাশন, আমার টিচিং এ আসার একটা বড় ইন্সপিরেশন ছিল আহ, অনেকের সাথে পরিচয় হবে, দেখা হবে, জানা হবে। পাঁচটা মানুষ থেকে দেখে অনেক কিছু শেখা যায়। শুধুমাত্র একাডেমিক পার্টের ডিসকাশন এটা তো জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন, এই প্রশ্নের ব্যাপারে অনেকের ভিতরে দ্বিমত আছে। বাট অবশ্যই এটা স্বতঃসিদ্ধ সত্য যে জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন না। হ্যাঁ, বাট তারপরও অ্যাটলিস্ট একটা মানুষকে জানা, চেনা, বোঝা এবং তাদের মাধ্যমে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে। অ্যাটলিস্ট মানুষকে মনে রাখা, তার ফেসটাকে মনে রাখা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। বাট এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে খুব রেয়ারলি আমরা কেউ কাউকে দেখতে পাই। যেমন কালকে একটা প্রোগ্রামে যখন গেলাম, অনেকে এসে বলতেছে আপনাকে তো চিনি, আপনার ক্লাস করছি। সো আমি হয়তো বা দেখা যাচ্ছে খুব লজ্জাই পাচ্ছি তাকে বলতে হচ্ছে যে সরি, আসলে আপনাকে আমি চিনি না। অথবা দেখা যাচ্ছে খুব নন ফেস হাসি হাসি বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, কিন্তু আসলে বাই হার্ট আমি আসলে মাকার ফল, কারণ এই লোকটারও আমি চিনি না। সেও আমাকে হয়তো কোনো কারণে হয়তো চিনছে বা হয়তো বা কোনো কারণে আমাকে ট্রেস করতে পারছে। বাট মেবি এটা আমারই ব্যর্থতা। বাট ক্লাস ফেস টু ফেস হইলে সেটা হয় না। এনিওয়েজ, আমরা দ্রুত চলে আসি। আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম যে আমরা সিঙ্গেল এন্টিটি কনসেপ্টের পার্সপেক্টিভটা বললাম। আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা করবো এটা শুধুমাত্র প্রেজেন্টেশন পার্সপেক্টিভ। অনেকেই দেখা যায় এটার ভিতরে জার্নাল খুঁজতে থাকে। ইয়েস, এটা জার্নাল দিয়ে করা সম্ভব, ইলিমিনেশন জার্নাল ফরম্যাট এটা পসিবল। আমি আনডাউটেডলি এটা আমি বলবো না যে সম্ভব না। বাট এটাকে মাথায় রাখতে হবে, এই জার্নালটা কিন্তু শুধুমাত্র লজিকের পার্সপেক্টিভ থেকে জার্নাল। এই জার্নালটা কিন্তু কোনোভাবেই রেকর্ডিং প্রসেসের জার্নাল না। আপনি যদি বলেন এই এলিমিনেশন জার্নালটা কি কোথাও রেকর্ড করতে হয় কিনা, না, কনসালটেশনের কোনো জার্নাল প্রসেস রেকর্ড হয় না কখন। কনসালটেশনের ক্ষেত্রে যে জিনিসটা সবসময় হয়
সেটা হচ্ছে এটা একটা প্রেজেন্টেশন আউটফিট, যেইখানে দুটো কোম্পানির দ্বৈত সত্তাকে একক সত্তায় কনভার্ট করে, এবং সেই ক্ষেত্রে তাদের ভিতরে যে আন্তঃসম্পর্কীয় যে লেনাদেনা গুলো হয় সেগুলাকে আমরা ওভারসাইট করি। এন্ড প্লাস নিজে যেমন নিজেকে টাকা দিতে পারি না, লাইক যদি আমি বলি আমার প্যান্টের 2 পকেট, তা আমি সকালবেলা টাকা নিয়ে বেরোই, কোন পকেটে কত টাকা রাখি এটাকে আমরা কখনো চেক করি? এই কথা কি আমি কখনো বলি যে বাম পকেটের টাকা ডান পকেটে লিখে রাখি যে বাম পকেট ডান পকেট থেকে 100 টাকা পায়? জি না। না। সেটা কিন্তু কখনো করি না। তো কনসোলিডেশন পার্সপেক্টিভটা হচ্ছে ওই প্যান্ট লেভেলে, হোয়ারএজ প্রত্যেকটা পকেট আবার নিজেরা নিজেরা হিসাব তৈরি করে। পকেট গুলো আলটিমেটলি ওভারঅল ট্রাউজার বা প্যান্ট লেভেলে দেখতে চায় যে আসলে প্যান্টে কত টাকা আছে, সারা দিনের শুরুতে প্যান্টে কত টাকা ছিল, দিনের শেষে কত আছে। কিন্তু এক পকেট আরেক পকেটকে যা দিয়েছে বা দিবে বা দিয়েছিল সেটার কোনো হিসাব থাকলে, দেনা বেনা থাকলে সেটাকে সে মুভ করে নেয়। এই তো। আচ্ছা, এবার আমরা মেইন টপিকস অফ পার্টের ডিসকাশনে চলে আসি, উইচ ইজ ভেরি ভেরি এসেনশিয়াল, এবং খুব আর কুইকলি একটা আমি কথা, সেটা জানাবো। একটা কোশ্চেন ছিল, বলেন। কনসোলিডেটেড কি স্যার? ওই যে ওই এক্সটার্নাল অডিট দ্বারা কি অডিট করা কি বাধ্যতামূলক তাহলে? আচ্ছা, এই জায়গাটা আমি যদি বলবো, প্রথম কথা হচ্ছে কনসোলিডেশন। আপনি যদি বলেন আহ, আমাদের বিসেকের গাইডলাইন অনুযায়ী কার কার জন্য বাধ্যতামূলক করেছে? এইটা আপনি আউলাই গেলেন। আমার ব্যক্তিক জানা মোতাবেক, আমি যদি ভুল না বলে থাকি বা জেনে থাকি, কনসোলিডেশন স্টেটমেন্ট কিন্তু অডিটেড হওয়া বাধ্যতামূলক করার কথা কোনোভাবেই আসা উচিত না। কেন না? কনসোলিডেশন একটা রিপ্রেজেন্টেশন, শুধুমাত্র কনসোলিডেটেড স্টেটমেন্টটা শুধুমাত্র একটা ডিসিশন মেকিং এর হেল্পের জন্য, বাট এইটার মাধ্যমে কারো কোনো দেনা পাওনার নিষ্পত্তি কখনোই হয় না। কারণ কনসোলিডেটেড যে রিসিভেবল দেখাচ্ছেন, কনসোলিডেটেড যে অ্যাসেট দেখাচ্ছেন, এটার কোনো এক্সিস্টেন্স বাস্তবিক এগ্রিগেটেড হইতে কেউ রিপ্রেজেন্ট করতে পারে কখনো? অ্যান্সার ইজ নো, সম্ভব না। ইভেন অনেকে বলে যে স্যার কনসোলিডেটেড প্রফিটের ভিত্তি থেকে ট্যাক্স দেবো কিনা? বলেন তো, কনসোলিডেশনের কি ট্যাক্স হয়? না, আলাদা তো। ওমা, তাহলে কনসোলিডেটেড পিএনএল এ ট্যাক্স এক্সপেন্স থাকে না? সেটা থাকে স্যার, সেটা তো আলাদা আলাদা, প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা ট্যাক্স আলাদা দিতে আলাদা হয়। এন্টিটির ইয়েস, এই রিফ্লেকশন থাকে। জায়গাটাই কিন্তু মূল পার্থক্যটা মাথায় রাখতে হবে। কনসোলিডেশনের ক্ষেত্রে সে কি করে, একজনের বইতে 80 আছে, একজনের বইতে 70 আছে, দুইটা যোগ দিয়ে সে 150 করে দেয়। জি এটা স্যার। কিন্তু কখনো সে দেখতে চায় না যে দুইটা বই মিলা যেই প্রফিট বিফোর ট্যাক্স সেটার উপরে এত% ট্যাক্স মাইরা দেখি এটা ঠিক আছে কিনা। এটা কিন্তু কখনো হয় না ভাই। আমি কি বুঝাইতে পারলাম কথাটা আপনাকে? জি, জি স্যার। স্যার আইএস অথবা আইএফআরএস এ তো মনে কনসোলিডেটেড অ্যাকাউন্টস আমরা যারা আমাদেরকে গাইড করছে, কিন্তু এটা মনে অডিটেড হবে অথবা করতে হবে এরকম তো কোনো স্যার আছে কি স্যার? আমরা আমি এটা অডিট কিভাবে করতে হবে সেটা গাইডলাইনে আছে, কিন্তু আমাদের প্রথম কথা হলো লোকাল ল, দ্য ল্যান্ড অফ দ্য ল অনুযায়ী এটা যে অডিটেড প্রথম কথা দিতেই হবে, এই বাধ্যবাধকতা কোনো অথরিটি দিয়েছে কিনা এটা আমার খুব একটা ভালো জানা নেই। বাট নর্মালি আমি যতটুকু জানি, প্যারেন্ট কোম্পানি তার আন্ডারে যখন সে তার ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়ালসটা দেখায়, তার ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল তো দেখাই, সে কনসোলিডেটেডটা দেখায় শেয়ার হোল্ডারের পার্সপেক্টিভে, শেয়ার হোল্ডারদেরকে বেটার ভিজিবিলিটি অফ ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা হয়তো যখন সে ফুল সেট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টসটাকে সে অডিটরের কাছ দিয়ে করাচ্ছে, এটা সে এক্সটেন্ডেড অ্যাসাইনমেন্ট হিসেবে করে নেয়। এখন এটা কি আইন দ্বারা বাধ্যবাধকতা আছে কিনা, এটা আবার একটু বোধহয় লয়ের পার্সপেক্টিভে চিন্তা করার ব্যাপার আছে। এটা আমার অপারগতা, এটা আমি অ্যান্সারটা জানি স্যার না। স্যার এখন ওই যে স্যার এটা হচ্ছে হলো যে কনসোলিডেশনের প্রেজেন্টেশনটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা তো স্যার অডিটর দেখতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই দেখতে পারে, কারণ সে IFRS 3 এবং IAS 27 এর আদলে সবগুলা জিনিস বুকস রেকর্ড হয়েছে কিনা, রাইট রিপ্রেজেন্টেশন হয়েছে কিনা, সেটা তো অবশ্যই দেখতে পারে। কখনো কিন্তু স্যার প্রশ্ন ওই হচ্ছে তার প্যারেন্ট কি কোম্পানি সাইন নেওয়াটা আমার জন্য বাধ্যতামূলক কিনা, অথরিটি কি আমাকে ফোর্স করবে কিনা যেটা অডিটেড হইলো না কেন, এটা আমার, এটার ব্যাপারে আমার ডাউট আছে এবং দ্বিমত আছে। স্যার লিগ্যাল অবলিগেশন একটা একটু স্যার ওই প্যারেন্ট কোম্পানি অডিটর দ্বারা যদি তার সার্টিফাইড করে তাহলে ওই শেয়ার হোল্ডারের কাছে অ্যাকসেপ্টেন্সিটা বাড়ে আর কি, এটা তো ট্রান্সপারেন্সিটা। দুটো জিনিস, একটা হলো আপনি আমাকে, একটা হলো আইনগত ভিত্তি, আরেকটা হচ্ছে আমার কমফোর্ট, দুইটা ভিন্ন জিনিস না ভাই? জি স্যার। জি, জি স্যার। হ্যাঁ, so আমি আগে প্রথমটা দেখবো যে অডিট করতে হবে এটা আমাদের এখানে আইনগত ভিত্তি আছে কিনা। অ্যান্সার আছে, ইয়েস। ইন্ডিভিজুয়াল কোম্পানির ক্ষেত্রে সেটা আছে, বাট কনসোলিডেটেড ক্ষেত্রে কি সেটার ভিত্তি আছে কিনা? অ্যান্সার হচ্ছে আমার জানা মোতাবেক এটা বাধ্যবাধকতা নাই। কারণ হচ্ছে এটা একটা শুধু রিপ্রেজেন্টেশন, এটা ট্রানজাকশনাল অ্যাকুরেসি চেক করার কিছু নাই।
এটা শুধুমাত্র প্রেজেন্টেশনাল ওয়ার্কিংস পার্সপেক্টিভটা দেখার আছে। আমি কি বুঝাইতে পারছি? জি জি স্যার তারপরেও ইন্ডিভিজুয়ালি এই যখন হবে, অ্যান্সারটা, স্যার ইন্ডিভিজুয়ালি আচ্ছা হবে আমি এই টপিকটা সাবসিডিয়ারি। খুব ডিসকাশন শর্ট করতে চাচ্ছি, জি কারণ স্যার। আমাদের এই টপিকস অনেক বড়, অনেকগুলো কন্টেন্ট আমাকে পড়াইতে হবে। যদি জিনিসটা খুব এসেনশিয়াল ফর এক্সাম না হয়, আমরা কি এটা ডিসকাশন কাট শর্ট করতে পারি? জি জি শিওর। মন অবশ্যই। খারাপ করলেন না তো? না স্যার, অবশ্যই স্যার। কারণ এটা হচ্ছে জ্ঞান গর্ভ উক্তির বিষয়, তো আমি আবার একটু ভাই এক্সাম ওরিয়েন্টেড লোক, বারবারই মনে হয় যে ভাই আপনার পাশে কন্ট্রিবিউট করতে পারলে গুরুত্বপূর্ণ, জি জি। যেটা না স্যার, আপনার এমনিতে একটু। স্যার এটা কোশ্চেনটা চলে আসলো তো এমনি স্যার, এটা অত ইম্পর্টেন্ট না স্যার, পরে জানা যাবে স্যার। জি ঠিক কন্টিনিউ আছে, করেন প্লিজ। তবে আমি একটু বলতে পারি যে আমি খুব গল্পবাজ মানুষ, গল্প করতে ভালোবাসি। যদি আপনার এই বিষয়ে আগ্রহ থাকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন, লিখতে পারেন, আমি গল্প করতে আগ্রহী আছি, কিন্তু আমি দ্বিমত করবো না। ওকে, আচ্ছা আগাই আমরা। হ্যাঁ, এবার আসেন আইএফআরএস 3 অনুযায়ী। হ্যাঁ, আমাদেরকে এই টপিকটা আজকে আমরা শুরু করি। আইএফআরএস 3 অনুযায়ী আমাদের বিজনেস কম্বিনেশনের জন্য কি জিনিস আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আইএফআরএস 3 আমাদেরকে কি বুঝাইছে? অ্যাকাউন্টিং এবং ডিসক্লোজার রিকোয়ারমেন্টটা আমাদেরকে সে বলছে, এবং সে এটার ক্ষেত্রে আমরা যখন কনসলিডেশন করব বা কম্বিনেশন, যারা বিজনেস কম্বিনেশন বলতেছে, সেই ক্ষেত্রে আমাদের ডিরেকশনাল গাইডলাইন কি হবে সেইটা সে এক্সপ্লেন করছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কোনো সময় কনসলিডেশন হইতে হইলে আমরা জানি যে অবভিয়াসলি রিলেশনশিপটা হইতে হবে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি, এন্ড তাদের ভিতরে যে অ্যাকাউন্টিং মেথডটা অ্যাপ্লিকেবল হবে সেটাকে আমরা বলতেছি কনসলিডেশন মেথড। কারেক্ট? আচ্ছা, এইবার যদি আমরা বলি এই আইএফআরএস 3 আমাদের কি দেখাইছে, সেই অ্যাকুইজিশন মেথড অফ অ্যাকাউন্টিং কে যদি আমি ফলো করতে চাই, সে বলতেছে আমাদেরকে প্রাইম 5টা স্টেপ ফলো করতে হবে। প্রথমটা কি? আইডেন্টিফাই দ্য অ্যাকোয়ারার। তা আপনি বলবেন স্যার এটা আবার কেমন কথা হলো? আইডেন্টিফাই দ্য অ্যাকোয়ারার তো সোজা জিনিস, আপনারা কি বলেন? জি, কেন সোজা? অ্যাকোয়ার করবে প্যারেন্ট। তাই? তা কে, আচ্ছা ধরেন কে প্যারেন্ট, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা গায়ে লেখা থাকে? কেনার আগে তো বোঝা যায় না, কেনার পরে তো বোঝা যায়। কিভাবে একটু বুঝিস তো। শেয়ার বই নথিতে রেকর্ড থাকে কন্ট্রোল, কার 50%, কন্ট্রোল। যত পার্সেন্ট 50% মোর দেন কন্ট্রোল। এবং এটা যদি পাবলিকলি ট্রেডেড কোম্পানি হয় তাহলে তার তো শেয়ারের মাধ্যমে তো তাকে ট্রেস করা যাবে কার কন্ট্রোলে আছে। এই প্রাইভেট এই লিমিটেড ভয়েস কোম্পানি যেটা হলেও করা পরিচিত যাবে। লাগতেছে, এটা কে? এটা আমাদের হুমায়ুন ভাই। হুমায়ুন ভাই, ইয়েস ইয়েস, এই জন্যই বললাম যে ভয়েসটা পরিচিত লাগতেছে। জি হুমায়ুন ভাই, হুম। এবার আপনাকে আমি একটা স্টোরি বলি। আমার কিন্তু ক্লাস হবে স্টোরিতে। হ্যাঁ, স্টোরিতে আগে ধরেন এক্স একটা কোম্পানি, তার কোম্পানির 100টা শেয়ার আছে। ওয়াইও একটা কোম্পানি, তারও কোম্পানির 100টা শেয়ার আছে। কথা ঠিক আছে না ভুল? হ্যাঁ, ঠিক আছে আজব। আচ্ছা, এখন এক্স কি করলো? সে বলল সে ওয়াই কোম্পানির 40% শেয়ার কিনে নিবে। তাইলে কি সে প্যারেন্ট হইতে পারবে? না, না, 50%-এর বেশি না হলে তো প্যারেন্ট হবে না। তার আচ্ছা কন্ট্রোল থাকবে, বাট নট প্যারেন্ট। আচ্ছা, মোর দেন 50% হলেও তো সে কিন্তু প্যারেন্ট। তারপরও যে জিনিসটা হবে হুমায়ুন ভাই, সে তো একটা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স পাবে, রাইট? ইনফ্লুয়েন্স, হ্যাঁ, আছে কন্ট্রোল 20% অ্যাসোসিয়েট। মানে হ্যাঁ, হ্যাঁ, এফেক্টিভ কন্ট্রোল হবে না, কিন্তু তার সিগনিফিকেন্ট একটা ইনফ্লুয়েন্স থাকবে, সেই সিগনিফিকেন্ট স্বপ্ন ইনফ্লুয়েন্স নিয়ে আছে। গেছে, রাইট? তাহলে সে তো একজন অ্যাকোয়ারার, বাট কন্ট্রোল না, কিন্তু সে অ্যাকোয়ারার না। এখানে কিন্তু বলছে এখন আইডেন্টিফাই দ্য অ্যাকোয়ারার। কেউ কি বলছে প্যারেন্ট সাবসিডিয়ারি? না স্যার, একই। তো তাহলে এই গল্প অনুযায়ী এ এবং বি, ভিতরে এ কি? অ্যাকোয়ারার, বি অ্যাকোয়ারি। এই গল্পটা তো ধরেন তামাম দুনিয়ায় সবাই বুঝে। আমি দোকানে টাকা লইয়া যাই, ব্যাগ ভইরা মাল সামানা নিয়ে আসি, আমার পকেটের টাকা তার পকেটে যায়, তার দোকানে সকল মাল আমার কাছে আসে। এটা তো ধরেন এই সম্পর্ক সবাই বুঝে। কিন্তু এবার গল্পটা যদি এরকম দাঁড়ায়, বি এবার একে বলল ভাইয়া আমি এক কাজ করি, চলো আমরা শেয়ার এক্সচেঞ্জ করি। কিরকম? আমি তোমাকে আমার 40% শেয়ার দিব, তুমি তার বিনিময়ে আমাকে ইকুইভ্যালেন্ট টাকা শেয়ার দিয়ে দিবা।
তাইলে কে দাঁড়াবে? তাইলে এখন কে অ্যাকোয়ার কে অ্যাকোয়ারি? দুজন তো দুজনের টাকা একটা টাকাও দেয় নাই, দুজন দুজনের কি দিল? এক্সচেঞ্জ তাহলে তো জয়েন্ট ভেঞ্চার হয়ে গেল। এই জয়েন্ট ভেঞ্চারের ব্যাপারে এই হুমায়ুন ভাই এটা আজব কথা কথা বলেন। না না joint এটা কিন্তু venture ভালো না। হলো। এতে বিয়ের শেয়ার থাকবে, বিতে এর শেয়ার থাকবে, দুইটা কোম্পানি। ওটাই হুমায়ুন ভাই মাইর খাইতে গিয়ে মাইর খাইয়া আসছেন আর কি, এটাই। হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে, কি হবে আপনি বলেন না দ্রুত। আচ্ছা আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এনিওয়ান আর কেউ ট্রাই করতে চান? না, শেয়ার এক্সচেঞ্জ হয়েছে, এটা তো জয়েন্ট ভেঞ্চার না, শেয়ার তাহলে এক্সচেঞ্জ অ্যাকোয়ার আর কি? অ্যাকোয়ার এখন বি হবে। কেন দুইজনই কেন তো বি হবে? এখন তো দুইজনই তো মানে acquire আসলে আছে। দুইজনই অ্যাকোয়ার, প্রথমে এখানে টাকার এ পরিমাণ করছে না পরে বি দেখে করছে। কে কত পার্সেন্ট শেয়ার কন্ট্রোল নিচ্ছে সেটা দেখতে হবে। ইয়েস, এই চেষ্টা কথাটা কে বললো? আনোয়ার পারভেজ। থ্যাংক ইউ আনোয়ার পারভেজ ভাই, ইউ আর অন দ্য ট্র্যাক। কিরকম এখন দেখেন গল্পটা এইভাবে। তো বি কাউন্টার অফারটা কি দিছে, যে তুমি আমি আমার এই 40% শেয়ারের যে ইকুইভ্যালেন্ট মার্কেট প্রাইস, সেই প্রাইসের ইকুইভ্যালেন্ট শেয়ার আমারে দিয়ে দাও। রাইট? দেখেন চালটা দিছে কিসে, কথাটা শুনছেন আপনি? জি আচ্ছা, জি, স্যার। এখন আপনি বলতেছেন বি এরও 100 শেয়ার, এরও 100 শেয়ার। প্রশ্ন হচ্ছে বি এর একটা শেয়ারের মার্কেট প্রাইস হলো 1.5 টাকা, আর এ এর একটা শেয়ারের মার্কেট প্রাইস হইলো 1 টাকা। তাইলে এ কে বি এর 40% শেয়ার অ্যাভেল করতে কত টাকা দিতে হবে? 60 টাকা। 60 টাকা। 60 টাকা দিতে হবে। ভেরি 60 গুড টাকা, স্যার। পয়েন্ট। কারণ 60 টাকা যদি এর একটা শেয়ারের দাম কত? 1 টাকা। 1 1 টাকা, তাহলে তার কত পার্সেন্ট শেয়ার দিয়ে দিতে হয়? 60%। সো এ বি এর 40% অ্যাভেল করতে যাইয়া নিজের কয় পার্সেন্ট খোয়াইছে? 60%। 60%। এই কারণে তাইলে এখন বি কি দাঁড়াইলো? বি বি নিজের acquired। 40% কম্প্রোমাইজ Yes, sir. করছে, কইরা কিন্তু নিজের 60% ডিসিশনের ক্ষমতা তার হাতে রাখছে না রাখে নাই? রাখছে। রাখছে, স্যার। আবার জি, এতে স্যার, যায় রাখছে। 60% কিনা ফেলাইছে, তার মানে কি? জি, স্যার। তাহলে এরও সে কন্ট্রোল নিছে না নেয় নাই? নিচ্ছে, স্যার। তাইলে এ বড় ভাই হইতে যায় ছোট ভাই হইলো না হইলো না? হয়েছে। হয়েছে, স্যার। এই কথাটাই আইডেন্টিফাই দ্য অ্যাকোয়ারের মূল কনসেপ্ট। প্রশ্ন হচ্ছে এটা কেউ পড়তে চায় না, বুঝতেও চায় না, সবার কথা হইলো যে কিনছে হে অ্যাকোয়ার। আরে ভাই বাংলা শব্দ দিয়ে বুঝলে হবে না। কারণটা কি, রিয়েল ওয়ার্ল্ডে, কর্পোরেট ওয়ার্ল্ডে দিস ইজ ভেরি ভেরি কমন। এক কোম্পানি আরেক কোম্পানির উপরে একটা কন্ট্রোল এস্টাবলিশ করতে চায়। এটা কিন্তু আসলে কন্ট্রোলটা নট ফর দ্য সেক অফ ওনারশিপ উইকনেস, রেদার আসলে কি বলেন তো, অপারেশনাল এক্সিলেন্স এবং মনোপলিস্টিক মার্কেট এনভায়রনমেন্ট ক্রিয়েশনের একটা টেন্ডেন্সি থাকে। কেন? সো দ্যাট কোম্পানিগুলা এখন শুধুমাত্র তার নিজের কোম্পানিকে শাসন কইরাই খুশি না, সে ইন্ডাস্ট্রিকে ড্রাইভ করতে চায়, গভর্নমেন্টের পার্সপেক্টিভে একজন কি স্টেক হোল্ডার হইতে চায়, এবং ওভারঅল কান্ট্রি পার্সপেক্টিভে এই সেক্টরের ভূমিকা নিয়ে সে একটা ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করতে চায়। ইজন্ট ইট? রাইট। Right, সো sir. অন দিস গ্রাউন্ড আপনারা যারা একটু অ্যাডভান্সড মার্জার স্কিমের উপরে পড়াশোনা করছেন, দেখবেন ওইখানে একটা কনসেপ্ট আছে বলে পয়জন পিল। নাম শুনছেন কিনা জানি না, একটু সার্চ দিবেন গুগলে, পেয়ে যাবেন পয়জন পিল। হ্যাঁ, পেয়ে যাবেন। সো এমনও হয় যে একটা বোর্ডের লোক উইলফুলি আরেকটা বোর্ডের লোক পাঠায়, সো দ্যাট সেইখান থেকে যাইয়া সে লোকজনকে বাগায়া তাদের শেয়ার বুঝাইয়া কিনা, যে এখানকার প্রাইম কন্ট্রোলিং পার্সন আছে তাকে কাউন্টার অফার দিয়া তাকে পুরোপুরি কোম্পানি ছাড়া করার ব্যবস্থা করে দেয়। ওকে, এই ধরনের প্রচুর ফাইন্যান্সিয়াল স্ক্যাম ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবল। সো দ্যাটস দ্য কনটেক্সট। কনসলিডেশনের ক্ষেত্রে ইউ মাস্ট টু আইডেন্টিফাই কে অ্যাকোয়ার। আচ্ছা, এখানে এই গল্পটাকে আরেকটু ছোট্ট ডাইলিউট করে আমি পরের টপিকসটায় যেতে যাচ্ছি। ধরেন আগের গল্পে একটু ছন্দপতন করি। না না, এ এখানে একটা বি এর পার্সেন্টেজ অফ শেয়ার যার বেশি থাকবে সেই হলো অ্যাকোয়ারার, তাই না? টাকার ভ্যালু তো আচ্ছা, না। এটা কি এক ট্রানজাকশনে নাকি এগ্রিগেটে? যে কোনো ট্রানজেকশন যতগুলো হোক, যার পার্সেন্টেজ অফ শেয়ার যার কোম্পানিতে যার বেশি থাকবে সেই তো অ্যাকোয়ারার হবে, তাই অ্যাকোয়ার না? কিন্তু এমন হইতে পারে
দেখেন গল্পটা। কিন্তু টাকার ভ্যালু তো হবে না। টাকার ভ্যালু একজনের বড় কোম্পানি হইতে পারে, একটা হুমায়ুন ভাই শেয়ার। স্যারকে বলতে দেন। একবার আলোচনা হয়েছে। আচ্ছা, তো আমাকে এইখানে একটু ক্লিয়ার করে দেন জিনিসটা। যার আচ্ছা পার্সেন্টেজ অফ শেয়ার বেশি সেই তো অ্যাকোয়ারার হবে নাকি? ইয়েস, কিন্তু সেইটা মাল্টিপল ট্রানজাকশনের মাধ্যমেও হইতে পারে। কিরকম? হ্যাঁ, যে কোনো হতে পারে। আমার এটা বছরের শেষেও একদিন হইতে পারে। আচ্ছা, প্রথম একদিন ধরেন, কন্ট্রোল ছিল না, বছরের শেষেও কন্ট্রোল হইতে পারে। সে শেয়ার কিনে নিছে 2 দিন আগে ইয়েস ইয়েস বেশি। ইয়েস, আমি একটু এক লাইনে শেষ করি। ধরেন এ বি এর 40% কিনছে, সেখানে এ শেয়ারের দাম বলছেন 1.5 টাকা। এখন বিও তো ছাড় দেওয়ার লোক না, ধরেন সরি এর পার শেয়ারের দাম হলো 2 টাকা, বাট বি এর কত ছিল 1.5 টাকা। তাহলে 40% শেয়ার কিনতে কত টাকা দরকার? 60 টাকা। তাহলে এখন এর শেয়ারের দাম হয়ে গেছে 2 টাকা। তাইলে বি এর কয় পার্সেন্ট কিনলো? 30%। বাট এ বি এর কত পার্সেন্ট? 30%। 40%। 40%। তাহলে এখানে অ্যাকোয়ারার কে? এ এ। এইবার ধরেন এ বি এর এখন 40% এর মালিক। এবার বি কি করলো? এর আবার আরো 25% শেয়ার সেকেন্ড ট্রানজাকশনে কিনে ফেললো। সেক্ষেত্রে সে মার্কেট ওখানে ঢুইকা এক্সিস্টিং ভাই বেড়াদেরকে ম্যানেজ করে 25% শেয়ার বাগায় ফেললো। তাহলে তাইলে 30 আর 25 55%। ইয়েস, তাইলে অ্যাকোয়ারার কে এখন? এ না বি? বি। ইয়েস, গল্পটা বুঝাইতে পারছি? আচ্ছা, ধরে ফেলছি। শেষ, এই টপিকস শেষ। এই নিয়ে এখানে গল্প আছে, আপনারা একটু ঠান্ডা মাথায় পড়বেন। এইবার আসেন অ্যাকুইজিশন ডেট। অ্যাকুইজিশন ডেট বলতে কি বুঝি? যে ডেটে ট্রানজাকশনটা হয়েছে, কোন ট্রানজাকশন? অ্যাকোয়ারিং Control এর transaction। ট্রানজাকশন। কন্ট্রোলিং এর ট্রানজাকশন যে ডেটে হয়েছে। এই কথাটা মাল- বুঝিনি। মাল্টিপল ট্রানজাকশন হলে যে ডেটে কন্ট্রোলটা ট্রান্সফার হয়েছে আর কি। ধরেন ওই যে আপনি যে- আগের যে- যে এক্সাম্পলটা date এ যদি share আমি একটু কিনছে। টানি, যদি এখন আগের কখন এক্সাম্পলটা করছে টানি, সেটা। ফার্স্টে হচ্ছে 30% কিনছে ওরা মিনিমাম, ওইটা হচ্ছে অ্যাকুইজিশন ডেট না, কিন্তু লাস্টে যে 25% পরে কিনলো, পরে কেনার সময় ও হচ্ছে কন্ট্রোলটা পাইছে বেসিক্যালি। ওইটাই আচ্ছা। হওয়ার কথা আমার হিসাবে লজিক্যালি। এটা আপনার কথা ঠিক আছে, কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে ঠিক নেই আর কি। আচ্ছা, পরীক্ষার পার্সপেক্টিভটাকে প্রেক্ষাপট গুলো হয় এরকম। ধরেন আপনি বিবাহ করবেন, হুট করে দেখলেন আর বিয়ে হয়ে যায়? না। কি হয়? কথাবার্তা হয়, ফ্যামিলি পর্যায়ে Family- বসে মুরব্বীরা একটা ডেট ঠিক করে, দেন মন নিয়ে কথাবার্তা হয়, দেন ফাইনালি কোনো একটা মহেন্দ্র ক্ষণে যেয়া মুহূর্ত হয়, সেই পজিশনে বিয়ে শাদী হয়। ট্রানজেকশনও তো তাই ভাই। একজনের শেয়ার কিনবে যখন, বললেই কি এটা তো আর এই ইয়াতে ঢুকিয়া বিও অ্যাকাউন্টে ঢুকিয়া কিনা ফেলাম, ব্যাপারটা কি তাই? ইটস নট রাইট, কারণ এগুলো তো ইফেক্টিভ পোর্শন ডিফারেন্ট। তাহলে কি হয়? এখানে অনেকগুলো ডেটের কনসিকুয়েন্স থাকে। যেই ডেটে ডিসকাশন হয়েছে, যেই ডেটে টাকা দিছে, যেই ডেটে অ্যাসেট হ্যান্ড ওভার হয়েছে, যেই ডেটে লাইবিলিটি রিজিউম হয়েছে, তারা বলতে চাচ্ছে 3টা জিনিস ফুলফিল হবে। এক, টাকা দিয়ে দিছি, এটা হইলেও কিন্তু শেষ হবে না। সেকেন্ড হচ্ছে এই অ্যাকোয়ারের এগেনস্টে আপনি তো কিছু পাইছেন নাকি পান নাই? পাইছি। যা পাইছেন সেটা আপনার বইতে কি হিসেবে রেকর্ড করবেন? ইকুইটি না লাইবিলিটি? ইনভেস্টমেন্ট হিসেবে। ইনভেস্টমেন্ট তো ইকুইটি নাকি? হ্যাঁ, ইকুইটি। শিওর? অ্যাসেট। অ্যাসেট তো। অ্যাসেট তো স্যার। ইনভেস্টমেন্ট তা আমি কইলাম আর আপনি রাজি হয়ে গেলেন কেন? ইনভেস্টমেন্ট অ্যাসেট তো। ইয়েস, ইন্ডিভিজুয়াল বইতে সেটা কিন্তু অ্যাসেট। তার মানে কি? সে অ্যাসেটটা বুঝা পাইছে। কিভাবে বুঝা পাবে? আপনি বলবেন স্যার শেয়ার তো কাগজ, বুঝা পাবো কি আছে? আমার নামে রেকর্ড হয়েছে। ইয়েস, ফর্ম 117 দিয়া আপনার শেয়ারটা বুঝাই দিছে। জি বুঝাইতে পারছি? আচ্ছা, জি। এখন প্রশ্ন হলো তাতেও কি শেষ হয়ে যাবে? না, তারপরে তো ফিজিক্যাল কন্ট্রোলের একটা ইস্যু আছে না? আমি তো অনেক সময় এটা তো আমার কাছে বুঝলাম, আপনি পাইলেন, তারপর তারপর তো হচ্ছে আমার কন্ট্রোলটা নিতে হবে, বোর্ডে বসতে আরে হবে, ভাই বোর্ডে। কন্ট্রোলে বুঝলাম, তারপর এই তারপর অ্যাসেট দ্বারা ভালো এবং মন্দ দুইটাই আপনি গ্রহণ করবেন। জি। এই মর্মে আপনি মনস্থ হয়েছেন এবং সেটা আপনার উপর বর্তায়। একটা এক্সাম্পল বলেন তো শুনি। এই কনসোলেশনটা বলতেও চলবে না, সেক্ষেত্রে কনসোলেশনটা বলতে পারেন, আমরা যে কোনো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলেন যে রিয়েল ভালো লাইফে এবং ধরেন মন্দ দুইটাই। আপনি বিয়া করলেন, বিয়া করার পরে তখন ভালো মন্দ সবই আপনার।
এটা একটু ভাই একবার বিয়ের কথা বলার পর আপনি তো বিয়ে ছাড়তেছেন না ভাই, এটা বলে তো হবে না। আচ্ছা, না না, ধরেন আপনি একটা গাড়ি জিনিসটা কিনছেন। বাস্তবে তো হয় না। বর্তমানে যে পাবলিকলি কোম্পানিগুলো শেয়ার ট্রেডিং হয়, জি কেউ কেউ যে ম্যাক্সিমাম শেয়ার অ্যাকুইজিশন করে, সে কি যে কনসিডার ট্রান্সফার করে অ্যাকোয়ার অ্যাসেট নেয়, লায়াবিলিটি নেয়, সে তো নেয় না। সে তো ম্যানেজমেন্টের ভাই, নেয় হুমায়ুন ভাই, ম্যানেজমেন্টের নেয় রেসপন্সিবিলিটিটা গ্রহণ করে, কন্ট্রোলটা না। গ্রহণ করে, এইটুকু। লিমিটেড লাইবিলিটি, আপনি বলতে পারেন লাইবিলিটি লিমিটেড বাই শেয়ার, কিন্তু সে দায় নেয় ভাই। হ্যাঁ, লাভ হইলো সে পায়, লস হইলো সে পায়, এটা কিন্তু বলা মানে যাবে না। অ্যাসেট অ্যাজ পার অ্যাকাউন্টস, সে বর্তমান যুগে বর্তমানে অ্যাকাউন্টস সে অ্যাকসেপ্ট করে। তো সে ডিরেক্টরশিপ নিল, সে অ্যাকাউন্টসটা নিবে, অ্যাকাউন্ট নিয়ে তো অ্যাসেট, বাস্তবে তো অ্যাসেট যে অ্যাকুইজিশন কিনে না, জমি কেনার মতো জমি কিনে না, বা তার হলো কোনো লাইবিলিটি পেমেন্ট করে না। ওই অ্যাজ ইউজুয়াল কোম্পানি ম্যানেজমেন্ট যেভাবে চলবে, সে ম্যানেজমেন্টের কন্ট্রোলটা নিল, তার কন্ট্রোলটা নেওয়া মানে সে সব কিছু নিল, সে না অ্যাসেটও নিল, না লাইবিলিটি হুমায়ুন নিল, হুমায়ুন ভাই, কিন্তু হুমায়ুন সে ভাই, তার থামেন কনসিডারেশনটা ট্রান্সফার করছে। থামেন হুমায়ুন ভাই, পজ, আপনি আমার থেকে শোনেন। আচ্ছা, এখানে লাইবিলিটি নেয় কিভাবে? ধরেন আপনি একটা গাড়ি কিনছেন, গাড়িটা কিনা আপনি উবারে দিলেন, তাহলে সেটার থেকে বেনিফিট কি আপনি নিচ্ছেন না নিচ্ছেন না? জি নিতেছি। নিলাম। তা আবার সাথে একটা কি দায় নিচ্ছেন? গাড়িটা যাওয়ার সময় রাস্তায় একটা লোকের মাইরা দিল, কারণ হাসপাতালে ভর্তি, সে কি ছেড়ে দিবে? না, না ছাড়বে না। তাহলে পেনাল্টি এটার আমার জন্য যে দিতে হবে। দায়, এই দায় কি আপনি স্বীকার করেন না করেন না? জি আলটিমেটলি তো আমারই স্যার। হ্যাঁ, কারণ ড্রাইভার মাইরা দিতে, তারপরও কিন্তু গাড়ির মালিকের কাছে কিন্তু দৌড়ে যেতে হয়, কারণ কি? যেহেতু সে গাড়িটা তো বেনিফিটটার ভাগিদার, সে ড্রাইভার না, ড্রাইভার তো বেতনভুক্ত। তো লোকে কি করে, সবার আগে গাড়িটা আটকায়, কয় মালিকের খোঁজ দাও। ইয়েস অর নো? জি ইয়ে মালিক কি যায় না যায় না? যায়। যায় কেন যায়। যায়? কারণ ওই যে এটার থেকে যে আয়টা জেনারেট হয়েছে, এটা খাইছে কে? মালিক। সে খাইছে। তার মানে বেনিফিট যেহেতু সে নেয়, বেনিফিটের জন্য যে দায়বদ্ধতা, সেটাও কিন্তু সে নিবে। সো এই তিনটা জিনিস যেই ডেটে প্রিজিউম হবে, সেটাই হচ্ছে ট্রানজাকশন ডেট। আর আপনি বলতে পারেন, স্যার আমার এই অ্যাকুইজিশন ডেট এত গুরুত্বপূর্ণ কেন? আপনি এটা নিয়ে এতক্ষণ পেঁচাইলেন, আমাদের এটা দরকার কি? গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? 1 মিনিট একটু হোল্ড করেন তো ভাই। কিছু পার্থ, ব্রেক দেরি আছে, ক্লাস চলছে বাবা, দরজা লাগাও। এই বারান্দা দরজাটা একটু টেনে দাও, সরি হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করলাম। আচ্ছা, কেন এই ডেটটা গুরুত্বপূর্ণ? অ্যাটলিস্ট কনসলিডেশনের পার্সপেক্টিভে। না না, এনে কন্ট্রোল না নিলে তো কনসলিডেশন হবে না, আর কন্ট্রোল নিতে পারলেই তো হবে। অ্যাকুইজিশন ডেটের হ্যাঁ, অ্যাসেটটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। কারেক্ট। ও, কে বলেন এটা? আনোয়ার পারভেজ। ভাই আপনাকে কিন্তু আমার পছন্দ হয়েছে ভাই, একদিন আপনার সাথে দেখা করুন, আপনি কিন্তু টু দা পয়েন্টে কথা বলেন। ইনশাআল্লাহ স্যার, লাইভ ক্লাস হোক, ওই যে ফিজিক্যাল ক্লাস হলেও আসবো স্যার। আচ্ছা, দেখি ফিজিক্যাল ক্লাস নিলেও সাথে অনলাইন রেখে দিবে, কারণ অনেক ভাই সব চিটাগাং থেকে আছে, এরা তো আবার ফিজিক্যাল ক্লাস নিয়ে ওনাদের ক্লাসে না ঢুকতে দিলে ওনারা তো আবার আমার মারবে। বাট আমি দেখি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিটাং অফিস থেকে, আহ, চিটাং ব্রাঞ্চ কাউন্সিল থেকে জয়েন করাইতে পারি কিনা, এটা আমি একটু চেষ্টা করবো। কোনো না কোনো একদিন আপনাদের সাথে ফিজিক্যালি দেখা করবো, আমার ক্লাসটা করে খুব ভালো লাগতেছে। দো আই এম টায়ার্ড এন্ড এক্সস্টেড, বাট আই ফিল গুড। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। এই ডেটটা কেন গুরুত্বপূর্ণ? কারণ অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকুইজিশন ডেটে যা ইকুইটি থাকে তাকে কি করি? ল্যাপস করে দেই, জিরো ইয়েস। করে দেই। কিসের এগেনস্টে? অ্যাসেট এন্ড নন কন্ট্রোলিং লায়াবিলিটি। উল্লেখ হয়ে গেল, ইনভেস্টমেন্টের এগেনস্টে। ইনভেস্টমেন্টের এগেনস্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, ইয়েস। সরি। অ্যাসেট। তার মানে আমার জন্য কিন্তু অ্যাকুইজিশন ডেটটা মারাত্মক ইম্পর্টেন্ট। কারণ আপনি বলবেন, স্যার অ্যাকুইজিশন ডেট মানে কি তাহলে বছরের শেষ দিন? না, ঝামেলা দেখুন, যারা অ্যাভয়েড করে, ইয়েস, তাদের জন্য ঠিক আছে। কিন্তু বাস্তবে কি তার মানে লোকে অ্যাকুইজিশন করার জন্য খালি বছরের শেষ দিনে তাকায় থাকবে? না না, তাহলে সে কি করবে? যেই ডেটে তার ট্রানজেকশনটা ঘটানো, এই তিনটা পার্সপেক্টিভ থেকে মোস্ট সুইটেবল সেটাই সে নিবে। জি এখন তো আপনি বলবেন, স্যার আপনার কথা তো সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক? আপনি কইলেন স্যার যে আমরা কনসালটেশন করতে হইলে আমার দুইটা সেট অফ ফিনান্সিয়াল হাতে অ্যাভেলেবেল থাকতে হয়। তো ওই ডেটে প্যারেন্টেরও তো বুক খাতা নাই, বই খাতা নাই, তারও কোনো বই খাতা নাই, তে কনসালটেশন করবো কেমনে?
সুনীল ভাই, আমি জিনিসটা বুঝলাম না। ব্যাপার হচ্ছে আমরা যদি একটা পাবলিকলি ট্রেডেড কোম্পানি হয়, আমি পাবলিক তাহলে লিমিটেডে যাবো না, ও হুমায়ুন ভাই অন্যদিকে যায় না। আপনি আমার একটা আপনি ধরে নেন এক্স এবং ওয়াই, কোনো পাবলিক নন পাবলিক নাই ভাই, জাস্ট দুইটা আলাদা কোম্পানি। দুইটা কোম্পানি একটু করলেই চলবে, ট্রেডের হইলেও চলবে, না হইলেও চলবে। ধরে নেন এরা বৈরাগ্য কোম্পানি, মেনে জি নিলাম, জি, শুধু প্রশ্নটা কি এইটুকু স্যার? থাকে। হুম, হ্যাঁ, প্রশ্নটা স্যার একটু কাইন্ডলি। না না, পার্সেন্টেজ অফ শেয়ার বলে তো, এটা কি পাবলিকলি ট্রেডেড বা নন পাবলিক ট্রেডেড সব কথা না, এমনি মেইন একটা কোম্পানি এক ব্যক্তি মালিকানা, যে কোনো আলাদা কোম্পানি মালিকানায় হোক, কিনে নিচ্ছি। সেটা। হ্যাঁ, প্রশ্নটাই তো ভুলে গেলাম স্যার। এই তো আমিও তো হুমায়ুন ভাইয়ের কথার মাঝখানে প্যাঁচ খেয়ে গেলাম না। না না, ওই ধরেন বছরের মাঝামাঝি যদি ইয়েস, কিনা এই তো মনে মাসের পড়ছে, মনে পড়ছে। হ্যাঁ, এখন ট্রানজাকশনটা যদি বছরের মাঝে ঘটে, একজন আরেকজনকে কিনলো বছরের মাঝে, তার মানে ওই দিন তো অ্যাকুইজিশন ডেট, তাহলে হ্যাঁ ওই ওই দিনের দিন একটা কনসিডারেশন লাগবে না, লাগবে না? লাগবে, ওপেনিং তো লাগবে, ওপেনিং ছাড়া তো হবেই না। এই তো গুড। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কেমন স্যার, তাহলে কি কনসালটেশন করার লিগা আমি কি তাহলে অ্যাকুইজিশন ডেটা আমার করে দুইটা ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল বানায় আনতে কমু? মনে তো এমনই হইতেছে, লাগবে তো, নাহলে করবে কিভাবে? এই তো, এখন তো দুই কোম্পানি গুলো বাই শেয়ার কিনছে, কে এক কোম্পানির শেয়ার হোল্ডার আরেক কোম্পানির শেয়ার কিনছে, এরা কবে ভাই তুমি কেটা, আমি তো তোমার চিনি না। তুমি ভাই আমার কোম্পানির শেয়ার কিনছিলা, তুমি মনের দুঃখে এক্স ওয়াই রে দিয়ে ফেলাইছো, তাতে আমার এবিসি কোম্পানির কি আইছে গেছে? শেয়ার হোল্ডারের বইতে, সরি, শেয়ার হোল্ডার লিস্টে আমার সেক্রেটারির বইতে নাম, ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, কোম্পানির কি আইছে গেছে? ভাই এই যে এক্স ওয়াই এর কাছে বেচলো, তে 10 টাকা লাভ করুক লস করুক, এতে কোম্পানির কিছু গেছে আইছে? না, এতে একজনে কি কোম্পানি, আরেকজনের কোনো টাকা পয়সা দিছে? না না এই কোম্পানি একজন একজনের কি প্রথম কথা হলো, এই এক কোম্পানি আরেক কোম্পানি কি এই কারণে কোনো টাকা পয়সা দিছে? না, কোম্পানিরা দেয় নাই, শেয়ারের মালিকরা দিচ্ছে, কোম্পানিরা দেয় নাই তো। তো তাহলে এই যে দেখেন এত কনসোলেশন ফাড়াফাড়ি করতেছেন। প্রথম কথা হলো এই ট্রানজাকশনের এক্সিস্টেন্স তো দুই কোম্পানির কারো বইতেই নেই। জি হ্যাঁ, একজন, না না, একজনের বইতে তো আছে যে অ্যাকুয়ার করছে, ওর বইয়ে তো ইনভেস্টমেন্ট হিসেবে আছে টোটাল ফিগারটা। আরে ভাই সেটা তো প্রথম দিন আছে, এটা আমি মানলাম, কিন্তু এর পরের দিন যখন শেয়ার হোল্ডার একজন আরেকজনের কাছে বেচা কেনা শুরু করছে নিজের এক্সিস্টিং শেয়ার, তাতে কি আমার কোনো এক্সিস্টেন্স আছে? না না, না, ওইটা নাই। না ওটা স্যার, কিন্তু নাই ভাই, এটা মানেন না, মানেন না? জি না মান, না, এটা মানতেই হবে। এখন আপনি বলবেন ভাই আমার কাজ তো, ম্যানেজমেন্ট এসে বললেন যে আমার তো ভাই ওই ডেটার একটা কনসিডারেট, সরি, ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল লাগবে, ঠিক ভাই আপনার আমি চিনলাম না, কারণ আমি তো ভাই আমার একটা সেট প্রোটোকল আছে, বছর শেষ হয় আমি স্টক কাউন্ট টাউন করি, নাম্বার টাম্বার মিলাই, অডিট টডিট করি, তারপরে যা ফিনান্সিয়াল পাবলিশ করি 31 ডিসেম্বর কইরা আমার ডেট বা আমি 2 ঠিক কইরা। তার মাঝখানে কইলাম আপনারা একটা ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল বানা দিতারি, বাট এটা অডিট করাবো কেন করাবো ভাই? আমরা কালকার দিন আর একটু করে একেবারে আটটা বানা দিতেন, প্রতিদিন বেলা বেলা ফিনান্সিয়াল বানাবো নাকি? সে কি বানাইতে চাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি দরকার আছে কিনা? দরকার আছে। জি দরকার আছে। কেন? কারণ আমার অ্যাকুইজিশন ডেটের ইকুইটিটাকে ডিটারমাইন করতে হবে। এইখানে কি করছে, আইএফআরএস 3 জিনিসটাকে সোজা করে দিছে। সে বলছে অ্যাকুইজিশন ডেটে আমার যেই ব্যালেন্স শিটের অবস্থা যাই থাকবে, সেটা আমার কনসোলিডেশনের জন্য গুরুত্বপূর্ণ না। তাহলে আপনি গেলেন কি করলেন বাইরে, কেন গুরুত্বপূর্ণ না? সে বলছে অ্যাকুইজিশন ডেটের ইকুইটি প্রোরেটেড বেস কইরা, শব্দটা কি বললাম, প্রোরেটেড Prorated। বেস কইরা বানায় নেওয়া যাবে। গল্পটা কেমন? বছরের শুরুর দিন শেয়ার ক্যাপিটাল ছিল 500 টাকা, ইকুইটি ছিল 300 টাকা। এখন আপনি তো কনসোলিডেশন করতেছেন বছর শেষে, অ্যাকুইজিশনটা হয়েছে 1 May-তে, কারণ 1 May ফিনান্সিয়ালস নাই, কিন্তু 31 ডিসেম্বর ওই বছরে আমার কনসোলিডেশন করতে হবে, তাহলে করবোটা কি? তারা বলছে এটা খুব সোজা। সারা বছরে আয় হচ্ছে কত, বলার আগে তো বল। ধরে নিন 1,20,000। 1 লাখ মানে 1200 টাকা ধরেন আর কি, কথা 1,20,000 ধরেন স্যার। আর প্রতি মাসে কত, 100, 4 1200 টাকা মাসে হলে কত, প্রতি মাসে 100, 400। 400। তাহলে প্রতি মাসে যদি 400 হয়, তাহলে না বছরের না, শুরুর দিনের রিটার্ন আর্নিংস যা ছিল তার লগে যোগ করে দেন, তাহলে আপনার রিটার্ন আর্নিং অ্যাজ এট অ্যাকুইজিশন ডেট পেয়ে গেলেন
পাইলেন না জি আর শেয়ার ক্যাপিটাল তো আছেই, তাইলে আপনি অ্যাকুইজিশন রেটের ইকুইটি বের করতে পারলেন না পারলাম। তাইলে এখন যদি বলে এই 1200 টাকা প্রফিটের ভিতরে 400 টাকা তো চলে গেল অ্যাকুইজিশনে, পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটা কত? 800। 800। এই কারণেই আমার জন্য অ্যাকুইজিশন ডেটটাও গুরুত্বপূর্ণ, কারণ আমি তাহলে কোন ডেটকে মাথায় রেখে এই প্রোরেটটা করব সেটা এই ক্লোজিং ডেটের উপরে নির্ভর করে। এই কি কঠিন হয়ে গেল? না সোজা। মনটা কি বোতলবন্দি করতে হবে? ইউনিট 1-2 মিনিট ব্রেক জি চিন্তা করার জন্য। না না না, আর শুরু করি, আরেকটু পড়ি, আগে আছে, তারপরে করি। আগে না আরেকটা আমি জিনিস 1-2 বলি মিনিট, ও যে ভাই আপনি ওই লম্বা ব্রেকের আপনি কথা যেটা বলি না, বলছেন লম্বা ব্রেক 5.5 টাকা হবে না। সুজন ভাই, হ্যাঁ বলেন। আপনি যে বলছেন যে ট্রান্সফার দ্য কনসিডারেশন অ্যাকোয়ার্ড দ্য অ্যাসেট অ্যাসুম দ্য লায়াবিলিটিজ অফ দ্য অ্যাকোয়ারি, হুম। আসলে বাস্তবে প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, পাবলিকলি ট্রেডেড কোম্পানি হোক, কেউ কিন্তু অ্যাকোয়ার অ্যাসেট এবং লায়াবিলিটি করে অ্যাজ পার ব্যালেন্স শিট। ওই ডেটে তার ব্যালেন্স শিটের কি অবস্থা ছিল সেইটা অ্যাকোয়ার করে। বাস্তবে যে কেউ কি অ্যাসেট অ্যাকোয়ার করে, বাস্তবে কিছু লায়াবিলিটি তার ব্যালেন্স শিট কি শো করছে, এই কনসলিডেশন অফ ব্যালেন্স শিট। বদ্দা আসতে রাজি হইলাম না। আপনারে বুঝাই, আপনার ফ্ল্যাট আছে? জি আপনার ফ্ল্যাট আছে? না, নিজের বাপের বাড়ি আছে, বাপের বাড়িতে থাকি। ভেরি গুড, তাহলে বাবার বাড়ি আছে। হুম। এখন তাহলে বাবার বাড়ি, বাবা বেঁচে আছে? হ্যাঁ, বাবা ধরলাম মারা কথা গেছে। কথা। হ্যাঁ, না মারা গেছে, বাবা মা মারা গেছে। তাহলে আপনারা ভাই বোনেরা পাইছেন? আমার 7 ভাই বোন ছিল, 7 ভাই বোনের বাড়ি এটা। এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে আপনি মালিক হোসেন কবে? ছিলাম না আপনি বাড়ির মালিক হোসেন কবে? আমি, হয়েছে কত বানাইছি এটা 11 সালে, প্রায় 1 যুগ হয়ে গেল। জি না, আপনি ওইদিন মালিক হননি। হুম। আপনি মালিক হয়েছেন যেদিন আপনার বাবার ডিসিজ হয়েছে। ওই বাবার বাড়ি ছিল 1 তলা, বানাইছি 6 তলা, ওটা So এক whatever, এক ফ্ল্যাট। আপনি ফ্ল্যাটের গল্প পরে, ল্যান্ডটার মালিক হয়েছেন কবে আপনি তাহলে? ল্যান্ডটা মালিক বাবা যখন বানাইছি সবাই মিলে নো মালিক একাংশ। নো, হুমায়ুন ভাই আপনি সোজা আনসার দেন না। ল্যান্ডের মালিক হয়েছি, আপনি সেদিন ল্যান্ডের মালিক হয়েছেন যেদিন আপনার বাবার ডিসিজ হয়েছে। আচ্ছা যাক, সেটা না, বাস্তবে যে কন্ডিশন Exactly. আপনি বলতেছেন যে একবার অ্যাসেট হ্যাঁ, করে এবার আমি লায়াবিলিটি বলি করে, এই আপনি জিনিসটা কেন মালিক হয়েছেন সেটা আমি বলি। আপনি ওই দিন ল্যান্ডের মালিক হয়েছেন কারণ যখন এই ল্যান্ড রিলেটেড কোনো মানুষের কোনো অভাব অভিযোগ থাকবে, সে আইসা আগে কাকে খুঁজতো? আপনার বাবাকে খুঁজতো না আপনাকে খুঁজতো? আমার বাবা এই বুঝতো। ইয়েস, তার মানে এই ল্যান্ড রিলেটেড ভোগ দখলও আপনার বাবার, এবং এইটা রিলেটেড যত দায় দেনা এবং মানুষের যে অভাব অভিযোগ সেইটা শুনতে সে বাধ্য ছিল। সেই কারণেই উনি এই ল্যান্ডের মালিক ছিল। হ্যাঁ, আপনি বলবেন আমি তো আমার বাবার ছিলাম, তাহলে আমি শুরুর দিনেই মালিক ছিলাম। জি না, আপনি মালিক ছিলেন না এই কারণে এটার ভোগ দখলের সুবিধা পাওয়ার জন্য যৌক্তিক কোনো অধিকার আপনার ছিল না। একইভাবে এটার যে কোনো দায়ভার নেওয়ারও কোনো যৌক্তিক অব্লিগেশন আপনার ছিল না। যখন এটা মিউটেশনের মাধ্যমে আপনার কাছে আসে থ্রু ইওর সাকসেশন সার্টিফিকেট, এখন আপনি যেরকম ভোগ দখলের অধিকারও পাইছেন, আবার লোকের যন্ত্রণা এবং লোকের গালমন্দ শোনারও ফ্রি রাইট আপনি তাকে দিছেন। ঠিক একইভাবে আপনি যেটা বললেন যে শেয়ার যখন ট্রানজেকশন হয় ওই ডেটে আপনি কোন ডেটটাকে ধরবো? যেদিন ফর্ম 117 সাইন করে নিছেন, তার মানে এই শেয়ারের বদলতে ওই কোম্পানির ব্যালেন্স শিটের উপরে আপনার একটা রাইট এস্টাবলিশড হয়। সেই ব্যালেন্স শিট বলতে অ্যাসেটও আছে, লাইবিলিটিও আছে, ইকুইটিও আছে। মিনস আপনি সর্বান্তকরণে পাইছেন, অ্যাসেটেরও 40% পাইছেন, ইকুইটিরও 40% পাইছেন, মাশাআল্লাহ লাইবিলিটিরও 40% দায়ভার আপনার। বুঝাইতে চাচ্ছি এই কোম্পানি যদি তার পাওনাদারের টাকা দিতে ব্যর্থ হয়, এর 40% দায়ভার আপনাকে নিতেই হবে। বাট কোম্পানির ক্ষেত্রে লিমিটেড একটা কোম্পানি হয়তো সুবিধা আছে। শেষ করি, লিমিটেড আমি বাই শেষ শেয়ার। করি নাই, শেষ করি, এই কথাটাই বলতে চাচ্ছিলাম এখন। সেটা 40% দিতে আপনি বাধ্য থাকবেন, বাট সেখানে একটা ক্যাপ দেওয়া থাকে, লিমিটেড বাই শেয়ার ক্যাপিটাল। শেয়ার প্রাইস না, শেয়ার ক্যাপিটাল। শেয়ার প্রাইসের কোনো বালাই নাই। আপনি 100 টাকা শেয়ার 700 টাকায় কিনছেন, সেটার দায়বদ্ধতা আপনার না। মানে ফেস ভ্যালুটা আর কি। ইয়েস, ঠিক আছে। কারণ আপনি যে প্রথম কিনে যদি প্রিমিয়ামে কিনে তাহলে কোম্পানি পায়,
বাট এরপরে যখন একজন আরেকজনের কাছে বাড়তি প্রিমিয়ামে বেচে, এটা আবার আর কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসে। না না কোম্পানি যা পাওয়ার ইস্যু ডেটেই পায়, তারপরে কি আর পায়? না 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 এই যে ধরেন জিপি শেয়ার, ব্যাট বিসি শেয়ারের দাম বাড়ে, আপনি আমি খুশি হই। কেন খুশি হই? কারণ এটার বাড়তি পোর্শন পাইলে আমি পাবো। এটা কি ব্যাট বিসি আর পাবে? না 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 তো আমি কি বুঝাইতে পারছি? So, এই অ্যাকুইজিশন ডেটটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ওর উপরে 5টা ক্যালকুলেশন কোশ্চেনের অ্যান্সার যদি আপনি বুঝেন, আপনি কিন্তু কনসিডারেশন ধরে ফেলাইছেন। ঠিক তো আছে, তাহলে থ্যাংক আপনি কেন বুঝতেছেন? আপনি বুঝতেছেন আমার পরীক্ষার ক্ষেত্রে একুইটি অ্যাট ব্যালেন্স শিট ডেট এবং অ্যাট অ্যাকুইজিশন ডেট সেপারেটলি বের করতে হবে। বের করলে কি হবে? এই দুইটা ডেটের ভিতরের যে পার্থক্য, সেটাই হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ডের প্রফিট। ইয়েস অর নো? আগে মুখে কথা Yes. শুনেন, তারপর একটা অঙ্ক দিয়ে দেখাবো। ইয়েস হ্যাঁ, জি ইয়েস আচ্ছা। তাহলে পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ডের প্রপোর্শনেট পোর্শন আমি আমার কনসোলিডেশনের রিটার্ন আর্নিংস হিসেবে নিব। অ্যাট অ্যাকুইজিশন ডেটকে আমার ইনভেস্টমেন্টের এগেইনস্টে সরিয়ে নিব। এই সরাই নিতে গিয়া আমার দুটো জিনিস জেনারেট হবে। একটা হয় গুডউইল, সেটা হোক পজিটিভ অথবা নেগেটিভ, আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ক্রিয়েট হবে। ইয়েস অর নো? এই ইয়েস কতদিন কিন্তু দেখাইছে এটা। Yes. স্যার, এটা আছে। আর ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট গুলো তো নিতে হবে। ও ভাই, আগেই ফেয়ার ভ্যালুতে চলে যান। ও কইতে যাইতাম, আগে ভাই বুক ভ্যালুতেই থাকি। ঠিক আছে স্যার। কারণ এরপরে আপনি বলেন ফেয়ার ভ্যালু, আপনি শিখছেন গতকাল ফেয়ার ভ্যালু কন্টিনজেন্সি। এবার আমি যদি বলি পার্প নিতে হবে, আমি যদি বলি আপনাকে রিসিপ্রোকাল ট্রানজেকশন নিতে হবে, তো এইটি কি করবেন? ওইটাও তো নিতে হবে ধীরে ধীরে আর কি। ইয়েস, ধীরে 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 ধীরে, সবার জন্য একটু তালে তালে যাই। হ্যাঁ, ওকে, আগাই। এইবার কিন্তু ভাই গল্পটা, হুমায়ুন ভাই সেদিন আমাকে ধরছিল যে অঙ্কের শুরুতে উনি খুব চাপ ফেস করে, কে কাকে কিনলো, কত টাকা দিয়ে কিনলো, এটা ওনাকে খুব চাপে ফেলে দেয়। সো ওই হুমায়ুন ভাইয়ের জন্য এই গল্পটা এখন খুবই গুরুত্বপূর্ণ। এই গল্পটা শুরুর আগে আমরা 1 মিনিট মনটাকে বোতলবন্দি করি। বোতলবন্দি কিভাবে? আমি হচ্ছে মুখের বিশ্রাম দেই 1 মিনিট, আর আপনি মনে মনে চিন্তা করেন। দুটো প্রশ্ন তো সমাধান হয়ে গেল। সেটা কি? অ্যাকোয়ারার কে আর অ্যাকুইজিশন ডেট। এই দুটো বিষয়ে যা যা বললাম একটু চিন্তা করেন, তারপরে আমরা এই গল্পে ফিরে আসতেছি। ইজ দ্যাট ফাইন? Okay. এটা কিন্তু ব্রেক না, এটাকে বলে হচ্ছে কি বলে যেন আপনারা যেন, যে Brainstorming. স্ট্র্যাটেজিক টাইম আউট। স্ট্র্যাটেজিক টাইম আউট, ঠিক আছে? তো আমি 1 মিনিট স্ট্র্যাটেজিক টাইম আউট নিলাম। ওকে, 8টা 59 বাসে 9টায় শুরু করবো। ওকে, লেটস রিজিউম। আচ্ছা, এখন হচ্ছে আমরা কনসিডারেশন ট্রান্সফার নিয়ে কথা বলবো। তাহলে কনসিডারেশন ট্রান্সফার কি বুঝলাম? কেনার জন্য কি দিতেছি। তো এখন এই কথা তো বিনিময় আবার তাহলে কে কাকে দেয়? অ্যাকুয়ার অ্যাকোয়ারার দেয় দিতেছে। অ্যাকোয়ারিকে। আল্লাহ, হ্যাঁ, আবার বলেন। অ্যাকোয়ারার দেয় অ্যাকোয়ারিকে। একবার কে হইতে পারে, সে কিন্তু আপনারা এটা তো বুঝছেন আমরা একটু আগে। শিখলাম। হুম। হ্যাঁ, তার মানে এটা আপনি বুঝছেন, অ্যাকোয়ার দেয় অ্যাকোয়ারি কি। ভালো কথা বলছেন। হুম। তো
দেওয়ার ক্ষেত্রে এটা তো বুঝে ফেলাইছি যে সবসময় নগদ টাকায় আলু, চাল, কলা, ডিমের মতন করে বিক্রি নাও হইতে পারে। কথা তো জি সঠিক। জি জি তাহলে দেওয়ার বিষয়বস্তুটা অনেক রকম হইতে পারে। সেটা হইতে পারে কমিটমেন্ট, সেটা হইতে পারে নিশ্চয়তা, সেটা হইতে পারে কোনো একটা স্ট্র্যাটেজিক চুক্তি, হইতে পারে কোনো একটা পার্টিকুলার সুবিধা, হইতে পারে না? হতে জি পারে। এই এগুলো কেমনে হইলো? টেনশনের বিষয়। পারভেজ ভাই, আপনি তো অনেক কিছু পড়ছেন, আমার একটু বুঝাই বলেন এই কথাটা কি বুঝাইলেন? কোনটা স্যার? এই যে বললাম হইতে পারে কোনো একটা নিশ্চয়তা, হইতে পারে কোনো একটা সুবিধা, হইতে পারে কোনো একটা কন্ডিশনাল পার্সপেক্টিভ, জি কনসিডারেশনে, এটা কেন হইতে পারে? হতে পারে। নর্মালি প্রথমত ক্যাশ ট্রান্সফার হয়, হুম। ছাড়া একটা ডেফার্ড কনসিডারেশন থাকতে পারে যে আমি 1 বছর পরে একটা অ্যামাউন্ট ফিক্স করা, 1 বছর বা 2 বছর পরে আমি দিব। আচ্ছা, আরেকটা স্যার, এই এই জমি জমা নিয়ে একটা গল্প বলি, দেখেন আপনার মিলে কিনা। ধরেন একই গলির মাথায় শেষ একটা বাড়ির পিছনে আরো 2টা বাড়ি আছে যার নিজস্ব কোনো রাস্তা নাই, তারা বাঁচবে কিভাবে? যা রাস্তা আছে ওর অনুগ্রহের উপরে। কারণ সে যদি বলে তারা কোনো গ্রো করবে না। তখন ও তেল দিতে থাকবে। না, এইটা আবার একটু ভুল বললেন। এইখানে বাংলাদেশের ল অনুযায়ী দুটো জিনিস আছে। প্রথম কথা হচ্ছে পিছনের লোকের রাস্তা পাওয়ার রাইট আচ্ছা 100%। তাকে রাস্তা ছাড়া কোনো ল্যান্ড রাস্তা ছাড়া থাকতে পারবে না। যদি রাস্তা না থাকে তার কোনো না কোনো প্রতিবেশী, এটা তার পাশে যদি সাইড প্রতিবেশী থাকে তার সাইড জনই কোনো না কোনো ভাবে এটার জন্য দায়বদ্ধ হবে, তাকে রাস্তা দিতেই হবে। আচ্ছা, কিন্তু তার মানে কি যার রাস্তা নাই সে রাজা হয়ে গেল? না, তো তারও একটু বাজায় দেয়, কি বলে, হ্যাঁ রাস্তা পাওয়ার অধিকার যেমন আছে, আবার সামনের লোকের এইটা বলারও অধিকার আছে কোন দিক দিয়ে তুমি যাইবা। মানে আপনি বললেন আমি মাঝ বরাবর যাবো বা আমি পূবে যাব, আমি পশ্চিমে যাব, এটা আপনার আবার অধিকার নেই। এই অধিকার কার আছে? জায়গাওয়ালার। সামনে আছে। জায়গা সামনে যে আছে সে বলতে পারে ভাই তুমি এমনি এমনি করে মসুর কেটে যাইবা, তুমি যেতে পারবো কিন্তু এইভাবে যেতে হবে। তার মানে কি, যাতে দুই পক্ষই বাধা থাকে এবং একজন আরেকজনের সাথে মিউচুয়ালে যায়। এই জিনিসটা আমার এখানে অ্যাপ্লিকেবল। কিরকম? দেখেন, আপনি বললেন যে আমি ওই কোম্পানির 40% শেয়ার কিনবো, তা আপনি বললেন মার্কেট ফেয়ার প্রাইসে কিনে নিবো। ফেয়ার প্রাইস 1.5 টাকা করে 60 টাকা দিতে পারেন। আপনি বললেন ভাই 60 টাকা করে দিতে আমার গায়ে লাগতেছে, তা আমি আপনার 40 টাকা দিই। সে বললো ঠিক আছে দেন, তার বিনিময়ে আমার একটা চুক্তি দেন। কিরকম? আপনি আগামী 10 বছর আপনার কোম্পানির থেকে আমারে আপনার কোম্পানির ফাইনাল প্রোডাক্ট আমার র মেটেরিয়াল হিসেবে ব্যবহার হয়। আপনার সাথে আমার মিনিমাম চুক্তি করতে হবে যে আগামী 10 বছর আপনি আমারে নিরবিচ্ছিন্ন ভাবে আমার কোম্পানিকে প্রোডাক্ট সাপ্লাই দিবেন। আপনি সেটাতে রাজি হইলেন, তাহলে কি আপনার কনসিডারেশন 40 টাকা থাকলো? না, কেন থাকলো না? আপনি তো 40 টাকা দিচ্ছেন, আর একটা মৌখিক চুক্তি এনে করছেন, ঠিক আছে ভাই কমিটমেন্ট দিলাম, এটা এমইউ সাইন করে লইছেন, তাইলে কি এখন কনসিডারেশন 40 টাকা না বেশি? বেশি। বেশি। কেন বেশি? এই হুমায়ুন ভাই প্যাস করতেছে কিন্তু। এই কমিটমেন্টের তো একটা ভ্যালু আছে। এই তো ভেরি গুড পয়েন্ট। কারণ কি, দেখেন এই 10 বছরে কিন্তু তার মানে আপনি অনেক ভ্যালু কম্প্রোমাইজ করতেছেন তার জন্য। কারণ কি, মার্কেটের থেকে দেখা যাবে ভালো অফার আসতে পারে, এক্সপোর্ট অপরচুনিটি আসতে পারে, আপনি কি সাইবিলা বেচতে পারবেন না? না না, তখন কমিটমেন্ট হইলে তো এটার বাইরে যাওয়া যাবে না। তাহলে তো আমার সেটা দিতেই হবে, রাইট? ক্যান আই ইগনোর হিম? না অ্যান্সার ইজ না। তাহলে ফেয়ার ভ্যালু পার্সপেক্টিভটা আমার সেটাও ভাবার আছে।
আচ্ছা, এখন আপনি বলতেছেন আমার শেয়ারের মার্কেট ভ্যালু 1.5 টাকা, কত টাকা বললাম? 60 টাকা। এখন সে বলতেছে 60 টাকা দিব, কিন্তু ভাই তোমার আজকে মার্কেট ভ্যালু 1.5 টাকা, কারণ তোমার কোম্পানিটা এখন একটা হাইপে চলতেছে। হাইপ কেন? লোকজন দেখা গেছে মনে করছে আরে কোম্পানি ইজ ডুইং গুড, ইন্ডাস্ট্রি ইজ ডুইং গুড, আমি তোমার কিন্তু ভাই তোমার তো 2 বছর বাদে যে এইরকম রমরম অবস্থা থাকবো তার গ্যারান্টি কি? তখন সে বলবে থাকবে। বলছে কেমনে বুঝলো? তো তুমি আমার রেগুলার ইয়ার অন ইয়ার প্রফিটেবিলিটি দেখো। তখন সে বলতে পারে ঠিক আছে, ভেরি গুড, তুমি তাহলে আমার 60 টাকা আজকে নিও না, তুমি আজকে 30 টাকা লয়ে যাও, আর বাকি 30 টাকা 20 টাকাও হইতে পারে, 30 টাকাও হইতে পারে, 50 টাকাও হইতে পারে। বলছে কেন? আজকে শেয়ারের দাম 1.5 টাকা, যদি শেয়ারের দাম 1 টাকা 20 পয়সা নেমে যায় 1.5 টাকার থেকে, তাইলে আমি তোমারে 3 লাখ টাকা দিব, মানে 3,000 টাকা, না আমি যেখানে মিলিয়নে বলতেছি। আর যদি প্রফিট আরো বাড়ে তাহলে আমি তোমারে 6 লাখ টাকা দিব। যদি প্রফিট আর একটু স্ল্যাবে বাড়ে আমি তোমাকে 10 লাখ টাকা দিব। মানে এটাতে কি করবে হুমায়ুন ভাই, পারভেজ ভাই, ফারুক ভাই? কন্টিনজেন্ট কনসিডারেশন। সুনীল ভাই, আপনি যে বলতেছেন আমি কথাগুলো অনেকগুলো বুঝতে পারতেছি না। একটা এই যে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে ডেফার্ড কনসিডারেশনের, এই জিনিসটা এটাই আমাদের একটু বলতেছে, বুঝাই দেন। ডেফার্ড না, এটাই বলতেছে ভাইয়া। এটা ডেফার্ড কনসিডারেশন না। ডেফার্ডটা হলো নির্দিষ্ট যদি থাকে যে আমি এইটা একই সাথে ডেফার্ড, একই সাথে কন্টিনজেন্ট, বাট হ্যাঁ কন্টিনজেন্ট দুইটাই একসাথে, এই জিনিসটা, দুইটাই এই যে একসাথে। উদাহরণটা দিয়ে আছে, উদাহরণ এক্সাম্পলটাই সুন্দরভাবে বুঝাই দেন, তাহলে আমাদের ক্লিয়ার হবে। আমি তো সেদিকে যাচ্ছি, না আমার তো একটু অভ্যাস খারাপ আমার। আমি সব জিনিস কাউকে মুখে তুলে খাওয়াই দিই না। আমি জানি আপনার প্রত্যাশা থাকবে যে আমি যেটা দিব সেটা শুধু যে দিয়ে মুখে তুলে দিব তাও না, পারলে একটু চাবায়ও দিব যাতে আপনি গিলে ফেলতে পারেন। আমার অভ্যাস আবার একটু খারাপ। না, আমি আপনার ওয়েটাই যান, আপনার ওয়েটাই ঠিক আছে। আমি হাফ কুক করে দিব, বাকি হাফ আপনি প্রসেস করে দিবেন। জি, তাইলে ধরেন আপনার একটু মনেও থাকবে ভালো। ফুল প্রসেসটা যেটা হয়, আমি কোন দিন ভালো পরিচ খাইছিলাম এটা মনে নাই, ভালো বিরিয়ানিটা আমার মনে আছে। আচ্ছা চলে আস, এই আপনি আমার কথা মন খারাপ করলেন না তো? আমি কিন্তু একটু দুষ্টামি করি ভাই। না আপনার ওয়েটা ঠিক আছে। বাকি আমরা একটু টার্ম গুলো আগে বলে ফেলতেছি, কিন্তু টার্ম গুলা না বলে আপনার কথাগুলো শুনলে টার্মের সাথে মিলাইতে সহজ হবে। তার মানে এখন দাঁড়াইলো কি, 60 টাকা আপনি চাইছেন, 60 টাকা আমি কইছি 60 টাকা না, তোমারে দিলে 50ও দিতে পারি, 60ও দিতে পারি, ভবিষ্যৎ যদি আরো উজ্জ্বল হয় তোমারে 80 টাকাও দিতে পারি। তো তুমি সবটি টাকা ভাই আজকে নিও না, আজকে তুমি আমার থেকে 30 টাকা লয়ে যাও, 3 বছর পরে আমি বাবু বুঝছা তোমার হয় 20 টাকা দিব, আর নাইলে 70 টাকা, আরো 40 টাকা দিব, এমনও হইতে পারে আরো 60 টাকা দিলে দিতে পারে। যা 30 টাকা দিছি, তাহলে তোমার তাই হইতে পারে কি, পেমেন্ট হইতে পারে 30 টাকা, 60 টাকা অথবা 90 টাকা, কারেক্ট? কারেক্ট। জি, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমার যেটা ভবিষ্যতে দেব অবশ্যই এটা ডেফার্ড, কোনো ডাউট নাই, কিন্তু এর ভিতরে যদি একটা শর্ত যুক্ত হয় যে আমি যা দেব তা আজকে সুনিশ্চিত করে বলতে পারতেছি না, ভবিষ্যৎ দৈব ঘটনার উপর যেটা নির্ভরশীলতা থাকবে সেটাকে আমরা কি বলবো? কন্টিনজেন্ট। কন্টিনজেন্ট। কিন্তু ভবিষ্যতে দিব কিন্তু সেটা সার্টেন, সেটাকে আমরা কি বলবো? ডেফার্ড। এফার্ট। রাইট। তাহলে কি দাঁড়াইলো, আমার একটা হইলো কন্টিনজেন্ট কনসিডারেশন, একটা ডেফার্ড কনসিডারেশন, দুইটাই ভবিতব্য। ওরে মাইরে দিয়েছে, কি জানি কথা কইতে আছে। আচ্ছা যাই হোক, এখন আমার যদি এর বাইরে আর কোনো ফ্যাসিলিটিস থাকে সেটাকেও কিন্তু আমার ফেয়ার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, সেই ফেয়ার ভ্যালু আজকে কিভাবে বুঝবো? সেটা আজকের বাজার মূল্যে যা সেইটাই। এখন আপনি বলবেন ভাই ডেফার্ড এবং কন্টিনজেন্টের কি করব তাইলে? তারা বলছে ভবিষ্যৎ 30 হবে, 60 হবে, না 90 হবে,
সেটা আজকের প্রবাবিলিটিতে যত, সেইটাই আমার পেমেন্ট। এরপরে যদি ভবিষ্যতে আরো বেশি টাকা দিতে হয়, সেটা আমার প্রফিট এন্ড লসে যাবে। যদি কম দিতে হয়, সেটাও প্রফিট এন্ড লসে যাবে। প্রথমটা যাবে এক্সপেন্স হিসেবে, দ্বিতীয়টা যাবে ইনকাম হিসেবে। এই কথাটা কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি? জি Yes. তা একটু আপনার সাথে ইয়া করি জিনিসটা, যদি হচ্ছে অ্যামাউন্টটা সার্টেন না হয়, কন্টিনজেন্ট হয়, কন্টিনজেন্ট 1 বছর পরে, যেটা আমি হচ্ছে এই মুহূর্তে মানে এই মুহূর্তে স্থির করতে পারতেছি না, এটা ভবিষ্যতের যে ট্রানজাকশনটা হবে এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসে যাবে, কিংবা নো মানে নো আইদার নো 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 ভবিষ্যতে যেটা দিব সেটার জি জি আজকের বাজার মূল্য কি, সেটাই হচ্ছে আপনার কনসিডারেশন পেমেন্ট। এর থেকে যদি ভবিষ্যতে যেটা বেজ হলো, যেমন আপনাকে কথাটা বুঝে গেলাম, ধরতে একটু সুবিধা হবে। আমি বলছি ভবিষ্যতে পেমেন্ট হইতে পারে, আজকে দিছি 30 টাকা, ভবিষ্যতে আরো 30ও দিতে পারি, 60ও দিতে পারি, 90ও দিতে পারি, রাইট? তার মানে 30 তো কনফার্ম হইতেছে, দিতেছি মিনিমাম ইয়েস। 30 তো দিতেই আছে। তাহলে বাকিটুকু যে এই যে রেঞ্জ বিটুইন 30 to 90, 90 এইটার আজকের যে প্রবাবিলিটি, ধরেন আপনি কইতে পারেন আজকের বাজার মূল্যে আর বাকি টাকা দেওয়ার সম্ভাবনা হচ্ছে আরো 35 টাকা। তাহলে টোটাল ফেয়ার ভ্যালু হবে 30 যোগ 35, তাহলে কত হইলো? 65। 65। 3 বছর পরে দেখা গেল হিসাব করে আসলে তারে আমার দিতে হচ্ছে আরো 45 টাকা। হুম, তাহলে কি দাঁড়াইলো? তাহলে আমি আজকে 10 দিতে হচ্ছে 65, আমি রেকর্ড করছি ইনভেস্টমেন্ট হিসেবে, কিন্তু দিচ্ছি কত? 65 আরো 45। এই 30 আর 35 ও হ্যাঁ ছিল 65 হচ্ছে আমার হ্যাঁ 65, কিন্তু এখন হ্যাঁ দিচ্ছি 30 আর 45, তাহলে দিচ্ছি কত? 75। তাহলে 10 বেশি দিলাম। 10 বেশি হ্যাঁ। আর তাহলে 10 কি আমার ইনভেস্টমেন্ট না ইনভেস্টমেন্ট না? না ইনভেস্টমেন্ট হবে এই না, 10টা কি আমার ইনভেস্টমেন্ট না ইনভেস্টমেন্ট না? কেন ইনভেস্টমেন্ট না। ইনভেস্টমেন্ট হবে না? ইনভেস্টমেন্ট এটা তো হওয়ার কথা এটা তো, বলছেন যে পিএল দেওয়ার জন্য। এইটা আমার, এটা তো আমি ইয়েস, এটা হচ্ছে আমার অ্যাকুইজিশন কস্ট। এইটা আমার অ্যাকুইজিশন কস্ট বা ফাইন্যান্সিং কস্ট। এইটা আর যাবে না। তাহলে কনসিডারেশন শুধুমাত্র আমি যেই ডেটে ব্যালেন্স শিট অ্যাকুইজিশন করলাম, সেই ডেটেই যা মার্কেট ভ্যালু এবং ফেয়ার ভ্যালু, সেটাই শুধুমাত্র কনসিডার্ড হবে ফর দ্য ডিটারমিনেশন অফ পেমেন্ট অর কনসিডারেশন। বেশি দিলে আমার খরচ। বোঝা গেল? জি ক্লিয়ার। Yes. এই এইবার এই কথাটাই আপনারা কি একটু বইয়ের সাথে 2 মিনিটে কন্টিনজেন্ট কনসিডারেশন, এই যে দেখেন জাস্ট এই হাইলাইটেড লাইনগুলো আছে, সবার কাছে বই আছে বাসায়, হোক একটু দেখে নিতে চান, নাকি হোমওয়ার্কের জন্য বাসায় রেখে দিতে চান? খালি সুজন ভাই কথাগুলো শুনি। জি শুনি। ভুল আছে, জিনিসটা একটু বুঝে নেন। এই কথা বল। জিনিসটা অঙ্কটা আমার কাছে ভুল মনে হচ্ছে, যেটা করেছে কনসিডারেশনটা এই হুমায়ুন ভাই এই, 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 2006 দাঁড়ান, সালে দাঁড়ান, অঙ্কের ভুল দাঁড়ান। বলতেছেন কি কর? 475 পয়সা দিয়ে আছে দাম, কিন্তু এখানে এই 485 হুমায়ুন ভাই, কনসিডার অঙ্কে করছে। আমি যাব, অঙ্কটা পরে, আগে ভাই 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 মানে প্রথম ভুল দিয়ে কথা থাকলে হচ্ছে জিনিসটা আমি তো মিস আন্ডারস্ট্যান্ডিং হবে এই জিনিসটা। না ওটা নিয়ে তো আলোচনা হয়নি, ঠিক আছে কিনা একটু 475 প্রমাণ নিয়ে করে আলোচনা দেন। হয়নি। এই অঙ্কটা আমি 2 আলোচনা মিনিটের করি কথা, নাই। 2 মিনিটের হুমায়ুন কাজ। ভাই ঠান্ডা ঠান্ডা, অঙ্ক আমি বুঝাই দিব হুমায়ুন ভাই। এটা ঠিক আছে আপনি বড় ভাই মানুষ নাই। বলছেন, আপনার অঙ্ক না বুঝতে সলিউশন করা আছে কিন্তু যাবো না, সলিউশনটা ভুল। কমিটমেন্ট দিলাম। এই হুমায়ুন ভাই বইয়ের অঙ্ক আপনি God. ভুল বলতেছেন, এটা ঠিক না তো? দেখেন না না এই যে না তার যায় নাই না, তো। 475 ওইটাই পয়সা দাম এই, ধরা আছে। এই যে বইয়ের ভাই অঙ্ক বলছে যায় না, নাই। ঠিক নাই। ভাই ভাই বইয়ের অঙ্ক উনি ভুল বলছে, এটা কোনো খারাপ বলে নাই। ভুল তো উনি বলতেই পারে, কারণ উনি চ্যালেঞ্জ করতেছে, এটা ভুল বলে নাই। উনি কিন্তু বলছে স্যার আপনি আই তো যান চ্যালেঞ্জ। নাই, অঙ্কে তো যান নাই, আমি আপনার সাথে থাকি আমরা। ঠিক এত আছে, রিয়াজের এত গায়ে হইতেছে কেন? কনসিডার অঙ্কটা করাই দিলে জিনিসটা ক্লিয়ার হয়। উনি তো যায় নাই ওখানে, ওনার সাথে থাকি আমরা। হুমায়ুন ভাই কুল কুল কুল, হুমায়ুন ভাই কুল। উনি এই জিনিসটাই বলতেছে, কিন্তু অঙ্কের মাধ্যমে বললে আমার জন্য ভালো হয়। না এইভাবে তো মুশকিল। আরে আচ্ছা আচ্ছা আমরা স্যার, সবাই ঠান্ডা হন, আচ্ছা সবাই ঠান্ডা হন। ওকে,
আচ্ছা আচ্ছা অঙ্কটা আমি স্যার অঙ্কটা যাচ্ছি। একটু বুঝাই দেন, হুমায়ুন ভাই যেহেতু একটু এত করতেছে স্যার। আচ্ছা হুমায়ুন ভাই দাবি করছে বড় ভাই মানুষ, চলেন বড় ভাইয়ের অনারে আগে অঙ্কটা শেষ করে দিই। হুমায়ুন ভাই অঙ্কটা শেষ করে করবে, কিন্তু থিওরিটা একটু পড়ে আমারে শোনাইতে হবে, এরপরে কিন্তু আপনি থিওরিটা পড়ে আমারে বুঝাবেন। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। বুঝাবেন তো, আপনি কথা দিছেন? হ্যাঁ ঠিক আছে বল বল দেন। এই অঙ্কটা আমি এই পয়েন্টটা বুঝতেছি না, এই যে 2 আচ্ছা লক্ষ আপনি, শেয়ার। আমি শেষ করি। এই দাঁড়ান আমি বলি, আপনি আস্তে আস্তে বাকিরা বিরক্ত হয়ে যাবে, পরে আবার আমারে পরে সবাই ধরবে। আপনি আগে আমার উপর শুনেন। অ্যাকুইজিশন হয়েছে কবে? 5 জুলাই। কতগুলা শেয়ার দিছে? দেখেন শেয়ার ইস্যুড বলতে কি, সে দিছে না সে পাইছে? 10 লাখ 10 লাখ শেয়ার শেয়ার কি সে দিছে না পাইছে, কিনছে? কিনেছে কিনেছে। এই না না, তো। সেই ইস্যু করবে, মানে ইয়েস সেই ইস্যু করবে ইকে কেউ সামারকে ইস্যু করবে তার কেনার বিনিময়ে। হুম, ইয়েস, এই কথাটা কিন্তু বুঝতে হবে। সে কি হুম, দিল না পাইলো? সে দিবে। কনসিডারেশন মানে কিন্তু দিল। হুম, মানে আপনি আলু কিনবেন, পকেটে হাত দিচ্ছেন, তাহলে দিচ্ছেন কি? টাকা। কিসের ঠিক আছে বিনিময়ে বুঝছি। দিচ্ছেন? ভিত্তিমূল্য কি? ভিত্তিমূল্য যে মার্কেট প্রাইস পার শেয়ার 450 পয়সা, এই যে পরে বলা আছে হ্যাঁ, সেটাই। ভিত্তিমূল্য হচ্ছে ডিমের প্রতিটা ডিমের দাম। মানে ফেয়ার ফেয়ার ভ্যালু টাইপ। ইয়েস। এখন এটার ক্ষেত্রে আমার এই ডিমটা কি, আমি দিচ্ছি কি? টাকা। হ্যাঁ কিন্তু সেই টাকার আজকের বাজার মূল্য কত? এই এক ওই সেটা মিলিয়ন শেয়ার, সেটার মার্কেট প্রাইস দেওয়া আছে না নাই? দিয়ে আছে, কোথায় পাইলাম? এই যে নিচে দিয়ে আছে 450 পয়সা। আচ্ছা, তাহলে 4 টাকা 50 পয়সা করে নিলেন। হুম, এই লাইন কি আপনি মানেন না মানেন না? এটা ঠিক আছে, এটা সমস্যা না। আচ্ছা পরেরটা এবার আসেন, এরপরে সে কি দিছে? 2 লক্ষ শেয়ার। এই না, 2 লক্ষ শেয়ার 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 ইন উইন্টার এই হুমায়ুন ভাই বেশি ইস্যুড। হইতেছে, দাঁড়ান। না সে দেখেন ক্যাশ পেবল দিছে না একটা? হ্যাঁ ক্যাশ দিছে 10 মিলিয়ন। 10 মিলিয়নের জায়গায় কিন্তু মার্কেট ভ্যালুটা কনসিডারেশনে এই অ্যাপ্লাই হবে, ওটা তো হবে না। আমি তো, ও আচ্ছা, আবার 2 লাখ শেয়ার আছে, আপনি ওইটা আগে চলে গেছেন, সরি। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা রেখেছে। হুমায়ুন ভাই আপনি কিন্তু সঠিক, আমি ভুল ক্যাশ করছি। পেয়েবল বলছেন না, নট আচ্ছা ক্যাশ ক্যাশেটটা পাই। পরে যায়, ক্যাশেটটা পরে যায়, আমি ভুল করছি, আপনার কথায় থাকি। 2 লাখ শেয়ার দিছে, রাইট? হ্যাঁ এই 2 লাখ শেয়ারটা কবে দিবে বলছে? 1 জুলাই 2006 সো ওই দিনের মার্কেট প্রাইস কত? 475 পয়সা। তাহলে আপনি বলতেছেন, ওদের 480। এমনি তাইলে 450 পয়সা ধরলো কেন সেকেন্ডটাতে, সেটাই। এই তো, এই কথাটা একটু আগে থিওরিতে আমি বলছিলাম। আপনার ভিত্তিমূল্য ভবিষ্যতে কি হবে তা কিন্তু আপনি জানেন না। দেখেন শব্দটা বলছে মার্কেট প্রাইস। 1 জুলাই 2006 4 টাকা 75 পয়সা, এটা কি নিশ্চিত না নিশ্চিত না? নিশ্চিত ছিল। তাই তাই হ্যাঁ কেমনে বললেন? এই যে দ্য মার্কেট প্রাইস আপনি বৈশা ওয়াজ। আছেন 1 জুলাই 2005-এ, আপনি অ্যাকুইজিশন করতেছেন 1 জুলাই 2005-এ, এখন হ্যাঁ কইতাছেন 1 জুন 2006-এ নাকি বলে 4 টাকা 75। আপনি কি গণা জানেন? গণক আপনি? না না না, ইন দ্য মার্কেট প্রাইস অফ দ্য উইন্টার প্লিজ শেয়ার ওয়াজ বলছে যে মানে ছিল হ্যাঁ 450 পয়সা, তার মানে এক্স্যাক্টলি, নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরে একই প্রশ্ন আবার বলতেছে 1 বছর পর ওটা 4 লাখ 75 কেমনে সম্ভব? কারণ আপনি তো হ্যাঁ, এই অ্যাকুইজিশন রেটে জিনিসটাই কাজ তো করতেছেন, কথাটা বুঝেন। কনফিউজিং। আচ্ছা বুঝছি। না এখন যে কনফিউজিং না, কনসেপ্টটা হলো কনফিউজিং না। 2006 সালের 475 প্রাইস হবে না, কারেন্ট মার্কেট প্রাইস 450 এখানে প্রযোজ্য হবে। ইয়েস। ওই যেমন আর ফেয়ার ভ্যালু। যদিও আমি এই 2 লাখ শেয়ার নিশ্চিত ভাবে তাকে দিব 1 বছর পরে, হ্যাঁ, ওই দিনে যদি মার্কেট প্রাইস 4 টাকা 75 পয়সা না হইয়া 5 টাকাও হয়, আমি কিন্তু 5 টাকা দিব। তারে কি আমি মানে ক্ষতিগ্রস্ত করব? না, করব না, তাকে ক্ষতিগ্রস্ত করব না। কিন্তু এটা কিন্তু তো কোনো 4 টাকাও কারণে হইতে যদি পারে। কম হইতো। ইয়েস, এই যে কথাটা বললেন, তার মানে কি ভবিষ্যতের ভালো এবং মন্দ দুইটাই আপনি পাইলেন। কমে গেলে আপনি বাচ্চা গেলেন, কম টাকা দিয়ে ভাগ্যে বলেন। আর যদি বাইরে যায় তাহলে আপনি বেশি দিলেন। ইয়েস অর নো? ইয়েস ঠিক আছে, ওকে। এবার 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 পুরাটা ক্লিয়ার, আর বুঝাই ইচ্ছা হবে না। 1 টাকা 50 পয়সা আর আপনি খুশি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমার হঠাৎ করে আমার মানে এই কনফিউজিং জিনিসটা হচ্ছিল এটাই। আর এই গেল এই এই এর 10 লাখ পেয়েবল ঠিক আছে। আর এই যে 5 লাখকে 1.07 দিয়ে করছে, এই যে কিন্তু 5 লাখকে যে 1 জুলাই 2006 কিন্তু হুম, ডিসকাউন্ট রেটটা কোন তারিখের সেটা তো বলা নাই। এই আচ্ছা ডিসকাউন্ট রেট
ভাই 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 7% ভাই was আস্তে আস্তে appropriate. হুমায়ুন ভাই আপনারা ধরে রাখতে কষ্ট হচ্ছে। আচ্ছা বলেন। ডিসকাউন্ট রেট যদি বলা থাকে সেটা অবশ্যই অলওয়েজ এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন ডেটেরটা হবে। হ্যাঁ, এরা 7% দিছে বইলা আপনি সরাসরি অ্যাকুইজিশন ধরে রয়েছেন। তবে এটা ঠিক, আপনার প্রশ্ন দিলে আমি যদি কোনো প্রশ্ন করে আমি একটু পেঁচাই দিতাম, আমি বলতাম অ্যাকুইজিশন রেট 7%, 1 বছর পরে 8%, 2 বছর পরে 10%। কিন্তু দেখেন আমরা আপনি কি ওই নিজে যে যদি কনফিউজ হইতে চান আমি তো তাহলে আপনারা আরেকটাই কনফিউজ করবি। এই যে আমরা যে ক্যাশ পেবল 2005-এ ঠিক আছে, 2006-এ যে 475 দাম ছিল, তো এটাকে আমরা ডিসকাউন্ট করে বসাইলে তাহলে তাহলে সমস্যা কি ছিল? নো 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 ভাই, এটা এটা আইএস সাপোর্ট করে না। আইএস 3 এটা বলছে যে ভাই আপনি ক্যাশের ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি অ্যাপ্লাই করবেন, আর যেটা নন ক্যাশ ট্রানজাকশন ভ্যালু, নন ক্যাশ এনি ভ্যালু, আপনার অ্যাকুইজিশন ডেটে যেই মার্কেট ভ্যালুটা থাকবে দ্যাট উইল বি দ্য বেস প্রাইস ফর দ্য কনসিডারেশন দ্যাট ইউ পেড টুডে, or for also for the consideration that you promise to pay in the Many future. thanks. Clear, sir. Thank you. হে হুমায়ুন ভাই, স্যার কইেন না, আপনি আমার স্যারেরও আমার যারা আমার স্যার তো কোনো ব্যাপার না, স্যার যিনি পড়ান তিনি স্যার, ওটা সমস্যা নাই। মানে আপনি ওকে, এখন আপনি কনভিন্স না? কনভিন্স, হ্যাঁ ঠিক আছে। এই জিনিসটা আমরা আপনি যে কথাগুলো বলতেছেন সেটা খেয়ে হারায় যায় অনেক সময়। এই যে এই অঙ্কের ভিতরে জিনিসটা সুন্দরভাবে এই যে বুঝাই দিলেন, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আমার কাছে। হুমায়ুন ভাই আপনি যেমন খেয়ে হারাইছেন, আমরাও খেয়ে হারাই ফেলছি। আপনার তো হয়ে গেল এটা 1-to-1, মানে প্রাইভেট পড়ার মতো হয়ে গেল। আপনি যে রিয়াজ মারফতি কথা বলেন না আপনি ভাই, যেখানে স্যার থাকে সেখানে থাকেন না কেন? মানে আপনি যেটা পরে তো অঙ্কের ওখানে ভিতরে থাকতে হবে, তো অঙ্কগুলো তো বুঝাইতে হবে। আচ্ছা রিয়াজ ভাই ওনার থিওরিটা একটু বললেন, ইয়া দেন। কনসিডারেশন অল শুড বি না, টেকেন এভাবে কেন? আসলে মুশকিল এভাবে। রিয়াজ ভাই একটু ধৈর্য ধরেন, দাঁড়ান ধৈর্য দাঁড়ান, ধরেন। সবাই উত্তেজিত হয়ে গেছেন, আমরা একটু ব্রেকে যাই। এই ব্রেক 9টা 24 বাজে, লেটস টেক ব্রেক। হ্যাঁ, সবাই একটু কনসিডারেট হই। দেখেন আমি কিন্তু মারাত্মক খুশি, কারণ কি জানেন, বহুত দিন পর একটা ক্লাস নিয়ে মজা পাচ্ছি, যেখানে ধরেন সবাই পার্টিসিপেট করতেছে, আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে না আছেন, আপনি কি আছেন, হ্যালো হ্যালো আছেন, এটা করতে হচ্ছে না। আই এম ভেরি হ্যাপি। এটা ধরে রাখেন, ইটস এ গুড মোমেন্টাম কিন্তু। এবং আই এম ভেরি হ্যাপি যে আপনারা সবাই শিখতে চাচ্ছেন, পার্টিসিপেট করতেছেন। লেট আস ডাইভ ইট। আরে আমরা সবাই পাস করতে চাইতেছি। অ্যাবসলিউটলি ভাই, পাসও না। আমি সবাই সিএ পাশের পরীক্ষার ক্ষেত্রে একটা কথা বলি, ভাই সি এর ক্ষেত্রে সবাই পাস করতে আসে না, মাপ চাইতে আসে। কারণ সি এ তো পাস নাই ভাই, আছে কি এ আর বি, এই দুইটা হইলে পাস, এতে উইথ ডিস্টিংশন, এতে হইলো মিনিমাম রিকোয়ারমেন্ট, সি এর থেকে ফেল। তা আপনি ভাই এও চান না, বিও চান না, সিও চান না, আপনি কি চান? পরের বার পরীক্ষার হলে না যাইতে, রাইট? এক্স্যাক্টলি। এই তো আমি এর জন্য বলি, আপনি প্রতিবার পরীক্ষা হলতে বাইরে বলেন ইয়ান অফ সি, ইয়ান অফ সি, ইয়ান অফ সি, রাইট? না না, এটাই পরীক্ষা তো, বুঝি না? এখনো বুঝতেছি না কেমন। এটাই তো পরীক্ষা হবে, তো বুঝতেছি না কেমন হবে, সেটা চেষ্টা করতেছি। আল্লাহ ভরসা। আচ্ছা আমরা একটু ছোট করে ব্রেকে যাই, সবাই একটু জি নাকি জি, আমরা একটু যদি সবাই রাজি থাকেন তাহলে কন্টিনজেন্ট কনসিডারেশনটা শেষ করে যাই, তাহলে ধরেন একটু ভালো লাগবে। ওইটা ভালো, ওইটাও ভালো হয়। এগ্রি, জি স্যার। জি জি। আপনারা কিন্তু তাহলে এই যে ডেফার্ড কনসিডারেশনের থিওরিটিক্যাল পোর্শনটা নিজেরা কিন্তু একটু করে নেবেন, এটা কিন্তু আমার আবার পেঁচাইবেন না, ঠিক আছে? এখানে কয়েকটা কনটেক্সট আছে, একটু পড়লে বুঝবেন, এটা করেন কিছু না, এটা আমি আলোচনা করে দিতে দেখলেই বুঝবেন। আচ্ছা, এইবার হচ্ছে কন্টিনজেন্ট কনসিডারেশন, এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি। ডেফার্ডের ক্ষেত্রে সুনিশ্চয়তা আছে, কত টাকা কোন ডেটে কোন সময় পাবো সেটা জানি, কিন্তু কন্টিনজেন্টের ক্ষেত্রে কি জানি সেটা? জানি না। না, কন্টিনজেন্টের ক্ষেত্রে কিরকম, ওই যে একটু আগে আমি বুঝাই ফেলছি, 3 বছর পরে আজকে 30 টাকা পাইছি এটা সার্টেন, 3 বছর পরে 30 টাকাও পাইতে পারি, সরি 35 টাকাও পাইতে পারি, 45 টাকাও পাইতে পারি, 55 টাকাও পাইতে পারি, কারেক্ট? সেই প্রাপ্তিটা জি ভবিষ্যৎ রেজাল্টের উপর ডিপেন্ড করে। কিন্তু সেই কন্টিনজেন্ট কনসিডারেশন কেও এই কনসোলিউশনের ক্ষেত্রে বলছে যে ভাই ভবিষ্যৎ যাই থাকুক, আজকা বৈশা 3 বছর পরের অবস্থানের বাজার মূল্য কি, এটা কিভাবে ডিটারমাইন্ড হয়? থ্রু প্রবাবিলিটিস, থ্রু মার্কেট স্ট্যাটিস্টিক্স। যদি অনুমান কইরা ধরা হয় যে আজকের ডেটের হিসাবে 40 টাকা বাড়তি পাওয়া যাবে, 3500 না, 4500 না, 55 না, সেটার তাজা বাজার ভিত্তি মূল্য 40, তাহলে আপনি রেকর্ড করবেন 40 টাকায়।
কিন্তু ভবিষ্যতে রিয়েলিটিতে যা দেখা গেল আপনারা পে করতে হয়েছে 35 টাকায়, তাহলে 5 টাকা কি করবেন? গেইন। গেইন। এখন যদি স্যার না ভাই এটা আমার 50 দিতে স্যার হয়েছে, তাহলে 10 টাকা লস। ভবিষ্যতে পিএনএল এ লস হিসেবে যাবে। আচ্ছা ভালো কথা, এই 10 টাকা যে লস যাবে এটা কি ইন্ডিভিজুয়াল বইতে যাবে না কনসোলিডেশনে যাবে ভাই? কনসলিডেশনে নো, না, এটা তো ইন্ডিভিজুয়ালে যাবে, ইন্ডিভিজুয়ালের ইন্ডিভিজুয়ালের সাথে বইতে। কন্টাক্ট। কারেক্ট। কারণ আমার ইনভেস্টমেন্টের ভ্যালু ওই বাড়তি টাকা দ্বারা আর প্রভাবিত হবে না। ইনভেস্টমেন্টের দাম আজকের ডেটের 30 আর 3 বছর পরের সম্ভাবনার আজকের মূল্য হলো 70। সো ইনভেস্টমেন্ট ফর XYZ সাবসিডিয়ারি ইজ 70 টাকা। এখন যদি ভবিষ্যতে এবং এই রিলেটেড আমার লাইবিলিটি রেকর্ড করা থাকবে, ভবিষ্যৎ লাইবিলিটি 40 টাকা, কিন্তু ইনভেস্টমেন্টের ভ্যালু 70 টাকা। এবার ধরেন ভবিষ্যৎ লাইবিলিটিটা 40 টাকারটা কমে গেল 30 টাকায়, সেক্ষেত্রে লাইবিলিটি সেটেলমেন্টের সময় গেইন আসবে 10 টাকা। ইনভেস্টমেন্টের দাম 70 টাকা থেকে 1 টাকাও কমবে না। আমি কি বুঝাইতে পারলাম না পারলাম না? জি, Yes. স্যার এটা হুমায়ুন স্যার ভাই বলছেন ঠিক কোনো আছে, আগুন এটা জ্বালাবো? স্যার ঠিক আছে, কিন্তু যদি ব্যাখ্যাটা দিতেন ভালো হতো, মানে অঙ্ক কারণটা বুঝে কি? দেখালে ভালো হয়। না স্যার, অঙ্ক না, আমি বলতেছি মানে কারণটা কি, কেন? কেন মানে ইনভেস্টমেন্ট এফেক্টেড হবে না? আপনি কারণটা বলছেন, হচ্ছে আমরা বুঝছি। এই যে দেখেন 3টা জিনিস, অ্যাকোয়ারার, অ্যাকুইজিশন ডেট এবং কনসিডারেশন, 3টা কিন্তু এক সূত্রে গাঁথা। কেন আপনাকে আমি বলছি যে অ্যাকুইজিশন ডেটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন কোনো ট্রানজেকশন করেন সেটার তো কোনো একটা ভিত্তি ডিটারমাইন করতে হয়। সেটা যতই কন্টিনজেন্ট হোক, যতই ডেফার্ড হোক, ভিত্তি মূল্য যখন এট কনসেপশন ডেট বসে যায়, সেটাকে কোনো অনিশ্চয়তার দোদুল্যমানতায় রাখা যায় না। সেটাকে আপনার অবশ্যই একটা সার্টেন ভ্যালুতে লক করতে হয়। এই লকটা আমার অ্যাকুইজিশন ডেটের বেসিসেই করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে যত রকমের অনিশ্চয়তা বা ভবিষ্যৎ দূরবর্তী পেমেন্টে যাই থাকবে, সেটার ইম্প্যাক্ট তার ইন্ডিভিজুয়াল তার ফিনান্সিয়ালসে নিয়ে যাবে, কিন্তু তার অ্যাকুইজিশন ডেটকে সে কম্প্রোমাইজ করবে না। ওকে? জি, স্যার এই ক্ষেত্রে একটা কোশ্চেন ছিল এরকম যে যদি কন্টিনজেন্টে যদি কোনো কন্ডিশন থাকে যে ওই বছর যাইয়া এত প্রফিট হলে এত পাবে, এত প্রফিট হলে এত পাবে। বলার পরে সে তারপরে বলবে যে অ্যাকুইজিশন ডেটের হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এত টাকা, তাহলে ওই টাকাটাই অ্যাকুইজিশন কনসিডারেশন। আমি বুঝছি আপনি কোনটা বলতেছেন, এই অঙ্কটা ওয়ার্ক এক্সাম্পল আপনারা একটু দেখেন। আমরা একটু নেই, ব্রেক নিয়ে তারপরে কথা বলি। এখন কি আমাকে একটু ব্রেক অ্যালাউ করা যাবে না যাবে না? জি, কত মিনিট স্যার? হ্যাঁ কয় মিনিট? আপনারা বলবেন। আধা ঘন্টা ব্রেক দেন তারপরে। আর না, অনেক বেশি হয়ে যায়। 15 মিনিট। স্যার আধা অল্প সময় দেন, 20 অল্প সময়। মিনিট, দেওয়া 20 মিনিট। সম্ভব না। এটা নামাজ পড়ে আমি খেয়ে নি, 20 মিনিট দেন। ও, এটা ভালো হয়, 20 মিনিট একটা। আপনি কি বলেন 10 স্যার? মিনিট দেন স্যার। আচ্ছা, 9:30 বাজে আর নামাজ পড়বে বলতেছে ভাই, আপনি খাইতে না দেন, নামাজ পড়তে ঠিক দেন। আছে স্যার, 20 মিনিট দেওয়া। আমরা ডিসিশন স্যার এমনি আমাদের অজু ক্লাসটা করবে। লেটে শুরু হয়েছে স্যার, আবার ওনারা আগে তো নামাজ পড়তে পারতো। স্যার, ডিসিশন আপনার। আচ্ছা যান, আপনাদের 2500 না 15 না যান, আল্লাহর রহমতে 20 মিনিট দিয়ে দেন। তবে 20 মিনিট মানে 20 মিনিট যেন থাকে, সবাই চলে এসে। হ্যাঁ ঠিক আছে। এটা ভালো। 50 এর। ওকে। ঠিক আছে, 9:50। এই রেজা ভাই, আপনার তো চেহারা দেখা যাচ্ছিল, আপনার একটু দেখি, আমি একটু ভিডিও অন করলাম, দেখি আপনার একটু দেখি। হ্যালো, ভাই ক্যামেরা বন্ধ করে দিল কে? এই রেজা ভাই তো বোধহয় একটু ক্যামেরা অন করে, এই তো ইয়াস, রেজা ভাইকে দেখতে পাচ্ছি। রেজা ভাই, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আনোয়ার পারভেজ দেখতে পাচ্ছি। ও পারভেজ ভাই, ইয়াস ইয়াস।
তবে কোথায় আছেন আপনি? আমি জনতা ব্যাংকে আছি ও আচ্ছা আচ্ছা, কোন রোলে আছেন? এসপিও ও সিনিয়র আচ্ছা আচ্ছা, আপনি কি আইসিএমএবি এর? আমি এসিসিএ মেম্বার। ও এসিসি এর মেম্বার, ও গ্রেট। তাহলে এসিসি শেষ করে আবার সিএ তে করতেছেন, মাশাআল্লাহ। কবে জয়েন করছেন আপনি? এই সেশনে শুরু করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, চাকরির পাশাপাশি করতে সমস্যা হচ্ছে না? না, ফার্মে যাওয়ার সময় একটু সমস্যা হবে, তখন ছুটি নিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, ভালো অবশ্য। কোনোটা আগে পরীক্ষা অ্যাপ্লাই করছেন না এবারই প্রথম বসতেছেন? এবার প্রথম বসবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা আবার শুরু করি। ঠিক আছে, ভিডিও অন করতে অফ করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, সবাই ব্যাক করছেন আপনারা? জি 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 শুরু করেন আল্লাহর নাম জি নিয়ে। জি স্যার আছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গ্রেট। তো তাহলে কন্টিনজেন্ট কনসিডারেশনের পার্সপেক্টিভ বুঝতে পারছি। হ্যাঁ তাই এনে অনেকগুলো জিনিস বুঝতে পারি না। আচ্ছা, তাহলে এই অঙ্কটা একটু দেখেন আপনারা, কুইকলি দেখেন। দেখতেছেন কি? জি জি তো দ্রুত দেখেন। কি বলবো, কোন কোন পয়েন্ট আমি বুঝতে পারি নাই? বাকিরা একটু পড়ে নেই। আচ্ছা ঠিক আছে। দ্রুত পড়েন। হুমায়ুন ভাই অঙ্কটা পড়েন, আমরা সবাই একসাথে শুনি। এই কেন, আপনার বই নাই? আছে আছে আছে, ওইটা তাইলে জাস্ট ওটা হ্যাঁ আগ্রহ দেওয়ার জন্য। আমি বলি একটু অঙ্কর সমস্যাটা বলি। হ্যাঁ বলেন সমস্যা বলেন। পুরাটাই পড়েন 2 স্যার। মিলিয়ন শেয়ার 6 টাকা দিয়ে কিনতে, এটা বুঝছি। কন্টিনজেন্ট এট ফেয়ার ভ্যালু 2000, এটা বোঝা গেছে। হুম। আবার 1 জানুয়ারি 2007-এ যে গুডউইল হলো 1000, কিন্তু হুম 2007-এর যে টার্গেট হয় নাই তার প্রফিটের, মানে 31শে ডিসেম্বরে তো তার প্রফিট হলেও তার ক্যাশ দেওয়ার ক্ষমতা ছিল 2 মিলিয়ন। টার্গেট সে 2 মিলিয়ন দিল। কিন্তু এই জিনিসটা বুঝি নাই যে ডিসকাউন্ট ফ্যাক্টর 2 মিলিয়নকে 1.08 দিয়ে গুণ করলো ডেফার কন্ডিশন 2160, আবার এইটা উপরে আনউইন্ডিং ডিসকাউন্ট 160 বাদ দিল, দেখালো যে গুডউইল 31শে ডিসেম্বর 2000 আনচেঞ্জ আছে, কারণ লাইবিলিটিও আনচেঞ্জ, গুডউইল আনচেঞ্জ। তারপরে টার্গেট এক্সিড করাতে 6 মিলিয়ন তাকে দিতে হবে ক্যাশ হুম ফিজিক্যাল, কিন্তু সেখানে আবার 2.16-এর আবার 8% ডিসকাউন্ট দিছে 172.8। এটা বুঝি নাই। কিন্তু 6 মিলিয়ন থেকে 2.16 আগের এটা বাদ দিয়ে আবার তার ডিসকাউন্টটা বাদ দিয়ে এটা করছে, এই যে আনউইন্ডিং ডিসকাউন্ট, আর এইটা জিনিসটা বুঝি নাই। আর ওই যে কেন টুর সাথে 1.08 দিয়ে গুণ করলো, এই জিনিসটা বুঝি নাই। আচ্ছা, আমি আগে আপনার একটা সোজা কথা বলি। আমার ফান্ডামেন্টাল রুল ছিল, হোয়াট এভার ইট ইজ, ডেফার্ড কনসিডারেশন হোক আর কন্টিনজেন্ট কনসিডারেশন, কনসিডারেশন যা ভ্যালু ডিসাইড করব অ্যাকুইজিশন ডেটে, তার থেকে 1 পয়সাও বদলাবো না। তার মানে কনসিডারেশন যদি আনচেঞ্জ থাকে, আমার যা একুইটি আমি অ্যাকোয়ার করছি সেটাও যদি আনচেঞ্জ থাকে, তাহলে গুডউইল ভ্যালু চেঞ্জ করার কোনো কারণ আছে, সুযোগ আছে? এডিশনাল Yes or no? কনসিডারেশন দেওয়া লাগবে না? নাই। ওই যে
একটা তো হলো দিল হলো 24 আর 2 26,000 আমি দিল, সেদিকে তাই না? 24-2 আমি বলবো না। কিন্তু আবার আগে আমার জানা নেই হুমায়ুন ভাই, এবার আপনি আমি কিন্তু খেপে যাচ্ছে, এবার আপনি আমার আগে কথা শুনুন। আমার প্রথম কথা হচ্ছে, আমার যদি কনসিডারেশন আনচেঞ্জ থাকে, আর আমার যদি যা কিনলাম, যা দিলাম আর যা পাইলাম, তার দুইটা যদি আনচেঞ্জ থাকে, তাহলে তার পার্থক্যটাই তো গুডউইল, কারেক্ট? জি ঠিক আছে, এটা তো ক্লিয়ার। তাহলে গুডউইল চেঞ্জ হবে না, এটা থিওরিটিক্যাল ভাবে আপনি একমত না একমত না? হ্যাঁ, ও থিওরিটিক্যালি একমত। ওই যে পরবর্তী পর্যায়ে তার লাইব্রেরি চেঞ্জ হয় নাই, আচ্ছা, লাইব্রেরি এর চেঞ্জ না হওয়ার পরবর্তীতে অঙ্কটা বুঝি নাই। আচ্ছা, এরপর আবার আপনি অঙ্ক বুঝেন না, অঙ্ক পরে বুঝেন, আগে আপনি আমার মূল কথাটা বুঝেন। তাইলে ভবিষ্যতে আমার যে দায়বদ্ধতাটা রেকর্ড করছি অ্যাকুইজিশন ডেটের অবস্থার ভিত্তিতে, সেই দায়বদ্ধতা মানে লাইবিলিটি যদি ভবিষ্যতে বদলায়, সেইটা আমরা কি বলছিলাম, কোথায় দেখাবো? প্রফিট অর লস। প্রফিট এন্ড লস। প্রফিট। ভেরি গুড পয়েন্ট। এই প্রফিট এর লসে যা যাবে সেইটা কিন্তু সোজা, এই অঙ্কেও সোজা। এই অঙ্কটা প্যাস কি করছে, এই পিএনএল এ যা যাবে সেটা দুইটা কম্পোনেন্টে সে ভাগ করছে। একটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানির ফ্যাক্টর, যেটাকে সে বলছে ফাইন্যান্স কস্ট, আর এর ফাইন্যান্স কস্টের উপরেও সে যেটা দিচ্ছে সেইটাকে সে ধরছে আমার কনসিডারেশন ফর দা এডিশনাল কনসিডারেশন ফর দা অ্যাকুইজিশন। তার মানে আমি পিএনএল এ যা পাঠাচ্ছি সেটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। কথা পরিষ্কার? এটাকে আপনি এগ্রি করেন? এটা কি নীতিগতভাবে সঠিক না ভুল, আগে এটা বলেন। না, এটা মানেন কি মানেন? আমরা নীতিগতভাবে ফিনান্স কস্ট তো অবশ্যই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট হয়ে যাবে। আর কনসিডারেশনের বাড়তি যে এডিশনাল কনসিডারেশন দিচ্ছি সেটাও পিএনএল এ যাবে, এটা আমরা মানছি। মানে কারেন্ট ইয়ারে পিএলএন যাবে নাকি না ভবিষ্যতে? ভবিষ্যতেও যখন কারেন্ট থেকে যে 100 বছর পরে দিলেও সেটা পিএনএল ওই রেসপেক্টিভ বছরের পিএনএল এ যাবে। কিন্তু ওই যে ডেফার্ড কনসিডারেশন যে 2 মিলিয়নে 1.0 আমরা তো ডিসকাউন্ট করলে তো সেটা তো প্রেজেন্ট ভ্যালু তো আর নিয়ে আসি, তাহলে তো ভাগ হয়, তো গুণ হলো কেন? গুণ হইলো কোন, তাহলে এইটা একটু তাহলে দেখার বিষয় আছে, কথাটা সঠিক বলছেন, আমি একটু বোঝার চেষ্টা করি। তাহলে প্রথম কথা কি বললা, 100% অ্যাকোয়ার করছে, ভালো কথা। সে কি দিছে? সে বলতে চাচ্ছে ফেয়ার ভ্যালু অফ দ্য আইডেন্টিফাইড অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড লায়াবিলিটিজ অ্যাজিউম ফেয়ার ভ্যালু কত? 25 মিলিয়ন। তার মানে আমি যা পাইছি তার ফেয়ার ভ্যালু হলো 25 মিলিয়ন। কি বললো? যা পাইছি, তা যা দিছি সেটা দেখতে হবে, রাইট? এখন আমরা বলতেছি আমার 4 মিলিয়ন সে শেয়ার দিছে, ভালো কথা। এই 4 মিলিয়নের শেয়ার যেই ডেটে অ্যাকোয়ার করছে, কোন ডেটে? অ্যাকুইজিশন ডেট কোনটা? 1 জুলাই 2007। সেটার দাম কত? 6 টাকা করে। তাহলে আমি 24 মিলিয়ন খুঁজে পাই ফেলছি, এতে কোনো ডাউট আছে? ঠিক আছে। না, ক্যাশ পেমেন্ট কত করছি? 2 মিলিয়ন পেমেন্ট করবো, এটা করি নাই, করব। আচ্ছা, বলেছিল যে সেটা টার্গেট কত করবো? যদি হয়। ভেরি গুড, গুড পয়েন্ট। কত দিব বলছি? 6 6 মিলিয়ন। মিলিয়ন। কবে দিব সেটা? ফার্স্ট আরো 2 বছর পর। 2 বছর পর, হ্যাঁ। 2 বছর পর। আচ্ছা, সেটা বলতে চাচ্ছে, যেটা বলছি 2 বছর পরে দিব 6, সেটা আজকের বাজার মূল্য কত? ও তো বলতেছে পসিবল ক্যাশ পেমেন্ট আছে 2 মিলিয়ন। 2 মিলিয়ন। তাহলে 24 আর 2 এ কত? 26। তাহলে অ্যাকুইজিশন ডেটে আমি লায়াবিলিটি রেকর্ড করব কত? 6 না 2? 2 2। একটু কষ্ট করে একটা এক্সেলে লিখি, তাহলে বুঝে আপনাকে একটু বুঝতে সুবিধা হবে। দুইটা কিন্তু মার্কেট ভ্যালু না স্যার, বুঝলেন ভাই? হ্যাঁ। দুইটা বলতেছে যে কে কইছে আমার মার্কেট ভ্যালু না? আমার যে এ রে টার্গেট ভাই, প্রফিট আমরা হয় আসলে নাই। ভাই প্রচুর এই ফেয়ার ভ্যালু অফ দা পসিবল ক্যাশ পেমেন্ট পাওয়া যেত at 1 July 2007 তার পসিবিলিটি থেকে ফর আরেকটা কথা বলছে, হ্যাঁ। দ্যাট দা আর্নিংটা টার্গেট তো হয় নাই, তার যেটা আশা করতো সেটা তো আরে হয় নাই। ভাই যাই হোক, মানে হোয়াটএভার ইট উইল বি প্রবাবিলিটি অফ দা যাক, ঠিক আছে, ওকে। তাহলে আমার কি দাঁড়াইলো? এই দাঁড়ান, আমরা এটা এক্সেলে না করলে আবার মোয়েন ভাই মন খারাপ করবে। ঠিক আছে, 4 মিলিয়ন শেয়ার 6 টাকা করে, 6 টাকা করে। 6 টাকা, আর এটা হচ্ছে 2 টাকা, তাহলে টোটাল দাঁড়ালো 26 টাকা। আমি কিনছি 25 টাকা, 25 টাকার হয়ে থাকলে 26 মাইনাস 25, 1 টাকা গুডউইল। এই তো কথা। গুডউইল। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এটা তো ক্যাশ আউট, 2 টাকা আমি কি হিসেবে রেকর্ড করছি? লায়াবিলিটি, কন্টিনজেন্ট লায়াবিলিটি। কনসলিডেশনের ক্ষেত্রে কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে কিছু থাকে? সরি না, না, এটা কনসিডারেশন, ভুল বলছি। Recorded liability। ক্যাশ কনসিডারেশন, Cash. ক্যাশ। আচ্ছা,
এবার 31শে ডিসেম্বর, আচ্ছা 1 জুলাইতে কিন্তু গেল, 31 ডিসেম্বরে কি বলছে, সেটা সম্ভাবনা কত? সেটা এক্সিট সম্ভাবনা তো লেভেল 4 মিলিয়ন অ্যাজ সেম। নো, 4 মিলিয়ন 4 মিলিয়ন 4 4 মিলিয়ন মিলিয়ন। এই যে দেখেন 5 জুলাইতে ছিল 2007, 31শে ডিসেম্বরে কত? 4 মিলিয়ন। 4 মিলিয়ন টাইম ভ্যালু অফ মানিটা কোথায় লেখা আছে? কোনো জায়গায় টাইম বিলং নাই। জাস্ট 4 মিলিয়ন। হ্যাঁ ঠিক আছে। তাইলে এখানে কোন জায়গায় কি টাইম ভ্যালু অফ মানির কোনো কিছু আছে? নাই কিন্তু। আছে যে আছে? কন্টিনজেন্ট কনসিডারেশন 4 মিলিয়ন। আচ্ছা, দাঁড়ান আস্তে আস্তে ভাই। প্রথম কথা হচ্ছে দেখেন এখানে কি কোনোখানে টাইম ভ্যালু অফ মানির কোনো কিছু পাইছেন? পান না নাই। তাইলে আমার এখানে কি দাঁড়াবে? 31শে ডিসেম্বরে আমার লাইবিলিটিটা এখন 2 মিলিয়ন, এটা কত হবে? 4 বানাতে হবে এক্সপেন্স। 4 মিলিয়ন। এইটাও আমার লাইবিলিটিস। এটা লাইবিলিটিস হবে, সেটা ডেলটা কত আসবে? 2 2। এই দুইকে আমি কি করব? পিএলএ চার্জ PNL পিএনএল করব। দিব। এনএল এক্সপেন্স দেখাবো। আবার 31শে ডিসেম্বর 2008 এ কত হইলো এটা? 2.5 হয়ে যাবে। তাহলে তখন আমার কত হবে? 6 এটা হইলো 6। ওই বছর মানে কি দাঁড়াইলো, যেটা আমার আসলে কথা ছিল 6 দিবে, সেইটা অ্যাকুইজিশন ডেটে আমি ভিজিবল করতে পারি নাই, সেটা আমার ভিজিবল ছিল কত? 2 মিলিয়ন। 2 প্রতি বছরে ঠিক যেই দিন pay করতে যাব সেই দিন যায় এটা ভিজিবল হচ্ছে 6 হবে। তাহলে এই অতিরিক্ত 4 এটা আমরা পিএনএল এ দিয়ে দিই, রাইট? রাইট। এবার এই অঙ্কটারে একটু আমি আপনার সাথে পেঁচে, এখন বলতেছেন 1 বছর পরে বলছে কত? 4 না? ধরেন জি। সে বলতেছে টাইম ভ্যালু অফ মানির ফ্যাক্টর হচ্ছে 10%। মন দিয়ে শুনেন কিন্তু। তাইলে টাইম ভ্যালু অফ মানির ফ্যাক্টর অনুযায়ী যদি 10% হয়, তাহলে 1 বছর বাদে আমার ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসটা কত হওয়া উচিত? Correct? তাইলে সেই ক্ষেত্রে পেনেলে যেটা 2 চার্জ করতেছি, তারা বলতে চায় যে বাবারে আমার এই 0.2 হচ্ছে ফাইন্যান্স কস্ট, কেন? এটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। কিন্তু আপনি দিতেছেন কত? 4 মিলিয়ন। তাইলে ওই সময় আর মাইনাস এটা কি দাঁড়াইলো? এইটা অ্যাডিশনাল কনসিডারেশন। এটা কিন্তু টাইম ভ্যালু সে বলে না, কিন্তু দেখেন আপনি কিন্তু সেই 2 মিলিয়নই কিন্তু দিচ্ছেন। কি করলেন? একটা ফটকামি করলেন। ফটকামিটা কি করলেন? একটা ক্যালকুলেশনের প্যাচ বাইর করলেন, বললেন আমার প্রেজেন্টেশনের জন্য আমি এটা স্প্লিট করে দিছি ভাই। কথা বুঝছি? আউলাই গেলেন? না ঠিক আছে। না স্যার ওই আমি জিনিসটা আলাদা, পুরোনো বই কিন্তু সলিউশন আলাদাভাবে করা। আরে ভাই আপনি পুরান বই নতুন বই বাদ দেন, আমি আপনি হার্ট টু হার্ট কি বুঝছি সেটা ধরেন। হুমায়ুন ভাই আবার নতুন বই পুরান বই মাগবো মা, হুমায়ুন ভাই তোমার পাগল করে নেবেন। আচ্ছা যাও। আচ্ছা পুরানো বইটা আমার কাছে আছে তো, আর নতুন বইটা তো দিয়ে আছে সফটওয়্যারে। তো দুইটা তো সলিউশন দেয় দুই ধরনের। ভাই এই জন্য বই তো আমি তো ভুলে যান, বুঝতেছি না। আমি বই বুঝতে চাই না, আমরা কি কনসেপ্ট বুঝি কিনা সেটা মুখ্য কথা। হ্যাঁ আপনি তো বলছেন বইকে চ্যালেঞ্জ করবেন, বই ভুল থাকতে পারে, এটা তো অস্বীকার করার কিছু নাই। আচ্ছা এরপরে আবার কি হইলো? 1 বছর পরে কি দাঁড়াইলো? 2.42 হয়ে গেল। আচ্ছা, এখন যদি 2.42 হয়, আমার ফাইনাল লাইবিলিটি কত? 6 6। তাহলে আমি যদি দেখি 6 হয়ে থাকে, মন দিয়ে শুন, আমি আগে কি করছি? তাহলে 2.42 হইলে আমার টোটাল বাড়তি কত হইলো? 3.5 এ। আর আপনি কেবেন ভাই তো প্যাচ লেগে গেছে, কেমনে কি করব? তা বলতে চায় আসেন 2.42 মাইনাস এইটা, তাহলে এইটা হচ্ছে ফাইন্যান্স কস্ট, রাইট? জি। তাহলে আমার এটারে আমার এডিশনাল কনসিডারেশন কত? তাহলে এইটা আমি অলরেডি এডিশনাল কনসিডারেশন রেকর্ড করছি কত? 1.8। তাহলে এইটা হলো এডিশনাল কনসিডারেশন। তাহলে এই টোটাল দেখেন তো সাইডের হিসাব মিললো না?
তাহলে টোটাল এডিশনাল কনসিডারেশন কত দিলাম? এত। আর টাইম বিল অফ মানি কত হইলো? কি হলো? বুঝছেন না বুঝেন নাই? আবার একটু বলেন, যতভাবে বলবেন ততভাবে করে ফেলতে হবে। আবার একটু বলেন। কে আমাকে হেল্প করতে চান? আচ্ছা, ফার্স্টে প্রথম থেকে শুরু করি। ধরেন 31 ডিসেম্বরে যেটা হচ্ছে 2 মিলিয়ন আমার আরো বাড়ছে, বাইরে লাইবিলিটিটা 4 মিলিয়ন হচ্ছে। আগে তো 2 ছিল ওই কনসিডারেশনে, পরে আবার 2 বাড়ছে, বাইরে এসে 4 হয়েছে। এই ক্ষেত্রে আমি শুধু ফাইন্যান্স কস্ট ধরতেছি, আগে যেটা রিকগনাইজ করছে এটার হুম উপর, ঠিক আছে? এটা হচ্ছে হুম 2007 গেল, হুম 2008 এ আমার এডিশনাল কনসিডারেশন আরো 2 মিলিয়ন বাড়ছে। দ্যাট মিনস টোটাল হুম আগে ছিল 4, পরে হয়েছে আরো 2, হয়েছে 6। হুম। হলে এই নিয়ে যে আমি এই যে প্রফিট ইয়াটা ধরবো, রেটটা ধরবো, এটা 4 এর উপরে ধরবো না? না, কেন ধরবো না? কারণ আমার তো বেস লাইবিলিটি 2 ছিল ভাই। বেজ লাইবিলিটি 2? হুম। না না, বেজ লাইবিলিটি ওই সময় ছিল, কিন্তু আমার তো 1 বছর পরে এটা 4 হয়ে গেছে। আর আপনি বলতে চান যে আমি বুঝতে পারছি আপনি বলতে চাইতেছেন যে সুজন ভাই আমি তখন এটারে এমনি করব। না না, এমনি করবো না, যে জাস্ট দাঁড়ান কনসেপ্টটা দাঁড়ান, নিজের আপনি নিজের বলতে চাচ্ছেন, আন্ডারস্ট্যান্ডিংটা আপনার সাথে যাচাই করতেছি আর কি। না আপনি বলতে চাচ্ছেন আমি এইটা করব। যদি এইটা করি এইটা থাকবো, এটা থাকলে আমার 1.6 হইলো, 1.6 হচ্ছে এডিশনাল, তাহলে আমি এটা বরাবর 1.6 রাখবো, এইভাবে করতে চাচ্ছেন, রাইট? জি, এক্স্যাক্টলি। আপনি যদি আমার বলেন এটা, দেখেন তো ভাই, এইতে করাতে আমার কয়টি এমন একেবারে আকাশ পাতাল বদলাই গেছে গো ভাই। না, টাকা তো বদলাবে না, জাস্ট আরে ইয়াটা অলিগলি বদলাবে। অলিগলি কি? পিএনএল 60 টাকার বাইরে কোনো কিছু ঘটবো না, ঘটবো না। না না, 4 টাকার বাইরে ঘটবো না, কিন্তু নাম ওই যে হেড টু অ্যাপেল চেঞ্জ হবে আর Yes, কি। এইটা হচ্ছে ইউনিটটা এই তো ঠিকই এডিশনাল থাকবে। কনসিডারেশন। তখন আগে যেটা ছিল 2. এডিশনাল কনসিডারেশন ছিল হচ্ছে 3.58, সেটা হবে 3.4, আর যেটা ছিল 0.38 সেটা হবে 0.60। জি জি। এতে কিন্তু কোনো অঙ্কের কোনো পরিবর্তন হবে না। দেখেন, আচ্ছা আইএস কাইন্ডলি আমি যেটা আইএফআরএস বুঝছি শেষ যেটা করে আমি লই, বুঝছি 1 মিনিট শেষ করে লই। আইএফআরএস রুল বেস না প্রিন্সিপাল বেস? প্রিন্সিপাল বেস। আপনার প্রিন্সিপাল যদি ঠিক থাকে, এতে কি অঙ্ক কোনো বড় কোনো মোড় ঘুরবে? না না, আপনি যেটা বলছেন এই বইয়ের প্রেক্ষাপটে এটারে আমার লগে মিলে না। কেন মিলে না? এবার আপনারটা কেন সঠিক না সেটা আমি পরে কমু। আগে আমি প্রথম যেটা বলতে চাই, আপনার চিন্তাটা লজিক্যাল, ইলজিক্যাল না। প্রথম কথা কি বলছি, আপনার চিন্তাটা কিন্তু লজিক্যাল, ইলজিক্যাল কি বলছি? বলিনি। জি জি। আচ্ছা, এবার তাহলে বলি আইএফআরএস এর পার্সপেক্টিভ থেকে কি। দেখেন তো, আমরা একটা কথা বলছি, আমার রেকর্ডেড লাইবিলিটি কোনোদিন বদলাম না, এই কথা কি এগ্রি করছি না করি নাই? কেন? রেকর্ডেড। কারণ রেকর্ডেড লাইবিলিটি বদলাম না মানে এই গুডউইলের অ্যামাউন্ট আমরা চেঞ্জ করব না বলছি। হুম। মিন্স আমার বেস কনসিডারেশন অফ লাইবিলিটি ফর টাইম ভ্যালু চেঞ্জ হইবে না হইব না? বুঝি নাই কথাটা, আবার একটু বলেন please। এই আপনি যখন এই বেস লাইবিলিটিটা ধরছেন, হুম। এটাই তো আপনার জেনুইন লাইবিলিটি হওয়ার কথা ছিল। জেনুইন লাইবিলিটি। এটাই আপনার জেনুইন লাইবিলিটি হওয়ার কথা না? জি। জি। তাহলে আপনার টাইম ভ্যালু অফ মানি এই জেনুইন লাইবিলিটির উপরে সবসময় যাবে। দেখেন, একবার কইতাছেন এডিশনাল কনসিডারেশন, আবার এডিশনাল কনসিডারেশন বা টাইম ভ্যালু অফ মানি ধরবেন, এটা একটু মানে নীতিগতভাবে দুষ্ট হয়ে গেল না? না মানে বাহুল্যতা দোষে পড়লো না, পড়লো না? না না, ইস্যুটা এভাবে না, আপনি ওই যে আপনি লজিক্যালি ওইভাবে চলে আসে আর কি। এটা যেহেতু এটা আমি টাকাটা এখন দিতেছি না, পরে দিতেছি, এই টাকাটা যে তাহলে আমার আবার কাছে। এডিশনাল কনসিডারেশন বা টাইম ভ্যালু অফ মানি ধরি কেমনে? বুঝছেন না কথাটা? হুম, বুঝছি। আপনি শুধু ওই যে বেস ভ্যালুটারে রাখতে চাইতেছেন, আর ওইগুলা Yes. এডিশনাল কনসিডারেশন। আমি আপনার লজিকটাও বুঝছি, জাস্ট হচ্ছে আমার লজিকটারও একটু জ্বালাই করে নিলাম যে ঠিক আছে ঠিক কি আছে, ঠিক নেই। কিন্তু এত যদি ধরেন একেবারে মহাভারত উদ্ধার হয়ে যাবে কিনা আমার জানা মোতাবেক হওয়ার কথা না। কারণ তারপরে ভাই, খাতা যে দেখবে হেরে তো আমি চিনিও না, এর মনের কথা জানিও না। হ্যাঁ এই কি আমার মনের কথা শুনবো কিনা তাও আমি জানি না। সুজন ভাই আমি জিনিসটা বলি একটা। বলেন হুমায়ুন ভাই বলেন। প্রথমে হলো 2 মিলিয়ন ছিল লাইবিলিটি, পরবর্তী হলো 4 মিলিয়ন হলো হুম কনসিডারেশন, তাহলে হুম আরো 2 মিলিয়ন এক্সট্রা হলো, সেটা প্রফিট লস হয়।
আবার হলো দাঁড়ালো 6 মিলিয়ন, তাহলে 4 মিলিয়ন থেকে আরো 2 মিলিয়ন এক্সট্রা ইতে। কিন্তু হুম এখানে আবার যে অঙ্ক আগের পুরনো বই বা আপনি যেভাবে করছেন, এখানে যে ফিনান্স, আমি যদি 2 মিলিয়নের প্রেজেন্ট ভ্যালু ধরি, হুম, হুম 4 মিলিয়নের প্রেজেন্ট ভ্যালু ধরি, তাহলে এটা কি 1.1 দিয়ে ভাগ দিলে যেটা হবে, মানে বদ্দা আপনি বাঘের কথাটা ডিসকাউন্টে কত আমার আরো রাগ তুলে ফেলাইতেছেন, কারণ বাঘ হয় তখন যখন ফিউচার ভ্যালুর প্রেজেন্ট ভ্যালু তো আসে। বদ্দা প্রেজেন্ট ভ্যালুর ফিউচার ভ্যালু নিতে গেলে কোনোদিন বাঘ হইবে না বদ্দা, এটা কিন্তু বেসিক থিওরিতে আটকে গেলেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কস্ট ব্যাপারে কথা ডিসকাউন্টটা কইতে করছে হইব। কেন? ডিসকাউন্টটা মিনিং কি? ডিসকাউন্ট, অ্যাডিশনাল ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনি রেট মানে করবেন তো তখন যখন, আরে হুমায়ুন ভাই আগে শুনেন, ডিসকাউন্ট করতে হয় ফিউচার ভ্যালুরে প্রেজেন্ট ভ্যালু করার সময়। আমি করতেছি ফিউচার ভ্যালু ভাই, সেক্ষেত্রে কোনোদিন এটা করেন। না, ফিউচার ভ্যালু একই কথা, ফিউচার ভ্যালু বের করে তার থেকে যে প্রেজেন্ট ভ্যালু বাদ দিলে সেটাকে ফাইন্যান্স কস্ট হিসেবে ধরছেন, তাই না? আমি ঠিক না? কথাটার লগে একমত না। আমি আসলে ডিসকাউন্ট করি নাই, আমি মাল্টিপ্লিকেশন করছি ভাই এখানে। মাল্টিপ্লিকেশন করছেন, মাল্টিপ্লিকেশন ফিউচার ভ্যালু বের করছেন। তা বদ্দা ফিউচার আপনার ভ্যালু, সোজা কথা বলে, ব্যাংকে 100 টাকা রাখছেন, এই উইথ 2 দা টাকা হোপ 20 অফ যে পয়সা আপনি 1 ফিউচার বছর ভ্যালু পরে, হচ্ছে, তাই না? আর 2 হ্যাঁ টাকা হলো 2 টাকা হলো প্রেজেন্ট ভ্যালু, তাহলে এটা থেকে বাদ দিলে 0.20 ফাইন্যান্স কস্ট হিসেবে ধরছেন। কারেক্ট 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 কথা তো একই। একদম। এক ওয়ান ভাই কথা, আপনি কিন্তু খুশি একটু আমি খুশি, নো প্রবলেম। ভাগ করে দিলে সেটা প্রেজেন্ট ভ্যালু হলেও, আর এটা হলো ফিউচার ভ্যালু বের করে তার ফাইন্যান্স কস্ট ধরছে। পুরোনো বই ওই যে ফিউচার কস্ট ধরে করছে, আবার নতুন বইতে ফিউচার কস্ট কিছুই ধরে নাই। আচ্ছা, তা অবশ্যই ঠিক আছে। এবার কি আমি আগাইতে পারি? আপনি কি আমাকে একটু জি আগাইতে জি দিবেন জি, এবার? প্লিজ প্লিজ আগান। আচ্ছা, এরপরে যেটা করবেন, এই অঙ্কটা যেটা আমি আগে যেটা করাইলাম, সেটা আপনারা দেখবেন এখানে বোধহয় ফাইন্যান্স কস্টটা কি দেওয়া আছে, না, জানি না, এটাতে ফাইন্যান্স কস্ট নাই। এরা ধরে নাই আর কি, ঠিক আছে। বাট ফাইন্যান্স কস্ট ধরে করতে চাইলে এইভাবে আপনাকে করতে পারেন, কঠিন কিছু না, একটু চেক করে পারবেন। এবার আমি একটু আগাই। আচ্ছা, এইবার হচ্ছে রিকগনাইজিং দা এন্ড মেজারিং দা ফেয়ার ভ্যালু অ্যাসেট রেকর্ড দা অ্যাসেট এন্ড লাইবিলিটিস। এই যে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, বাট এটার অঙ্কের অ্যাপ্লিকেশন আছে। এখানে অনেকগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপাল কি, রিকগনিশন প্রিন্সিপাল কি, এগুলো থিওরিটিক্যাল পোর্শন, এটা আমি পড়াবো না। এটি পড়াইতে গেলে ভাই আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলতে হবে, মানে অনেকক্ষণ, মানে সেক্ষেত্রে সকাল থেকে রাত পর্যন্ত সেশন নিতে হবে। আমি যখন এক সময় 2015-16 ক্লাস নিতাম, আই ক্যান রিমেম্বার, আমি একবার সকাল 8টা টু রাত্র 8টা পর্যন্ত টানা ক্লাস করছি, মানে এটা ওয়ার্কশপ টাইপের, নট ক্লাস। সো দ্যাট ওয়াজ অলসো ইন্টারেস্টিং পার্ট। বাট এখন আসলে সেই শক্তিও নাই, আর আপনাদের সেই ধৈর্য নাই, তাই যার জন্য তখন এভাবে আগানো যাইতো। বাট এখন আমাকে একটু হাঁসের মতন টুকটুক টুকটুক করে মেইন পোর্শনটা পুরো চলে যেতে হচ্ছে, ক্ষমা করতে হবে এটা, ঠিক আছে। আচ্ছা, একটা কথা তারা বলছে, আমরা যখন অ্যাসেট এবং লাইবিলিটি রিকগনাইজ করলাম, লাইবিলিটির ক্ষেত্রে কিছু লাইবিলিটি আমি রিকগনাইজ করবো না। যেমন আপনি বলতে পারেন, ভাই কনসোলিডেশনের ক্ষেত্রে তো কন্টিনজেন্ট লাইবিলিটি সহ রিকগনাইজ করে ফেলছেন, তার মানে তো কনসোলিডেশন করার ক্ষেত্রে আপনার তো মন অনেক ওপেন এবং আপনি দিল দরিয়াটাই, যত ধরনের ভবিষ্যৎ লাইবিলিটি আছে সব নিয়ে নিচ্ছে। কিন্তু তারপরেও দুটো জিনিস আপনি নিতে পারবেন না, এটা রুল করে দেওয়া। রুল মানে প্রিন্সিপালের ভিতরে তাদের গাইডিং প্রিন্সিপাল বলতে চাচ্ছে, আমি সেই লাইবিলিটিটাই নিচ্ছি যেটার সূত্রপাত অতীতের ঘটনা দ্বারা প্রভাবিত, কিন্তু এমন কোন লাইবিলিটি আমি এখানে অ্যাকুইজিশন কস্টের ভিতরে ঢুকাবো না যেটার সূত্রপাত ভবিষ্যতেই হবে বা পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ডে হবে। তাইলেই আপনি দুইটা পয়েন্ট বুঝে ফেলবেন। তারা বলছে রিঅর্গানাইজেশন প্ল্যান নর্মালি কি হয়, একটা প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কিনলে দেখবে দুইটা সিএফও রাখে, বা ম্যানেজমেন্টে সে কি আগের পুরান লোক রাখে নাকি তার পেয়ারা বান্দাদেরকে আনে। ভেরি কমন। না না না, সব ইয়া করে দেয়, ছাঁটাই করে দেয়। প্ল্যান ছাড়াই করতে যাইবেন, তারা কি ভাই রিঅর্গানাইজেশনের জন্য তারা বিদায় দিবেন, তারা কি টাকা পয়সা ছাড়া দিতে পারবেন? না, তা দিতে পারবো না। যেই টাকাটা আপনি দিবেন বাড়তি, সেটাকে বলে রিস্ট্রাকচারিং কস্ট বা রিঅর্গানাইজেশন কস্ট। রিস্ট্রাকচারিং বা রিঅর্গানাইজেশন যেটা দিবেন, তারা বলতে চায় ইট শুড গো টু পিএনএল, ইট শুড নট বি পার্ট অফ অ্যাকুইজিশন কস্ট। মানে এটা কনসিডারেশন হিসেবে ধরা যাবে না, কারণ এটা আপনি মালিককে দেন নাই, এমপ্লয়িরে দিচ্ছেন। আপনি আপনার অপারেশনাল কনভিনিয়েন্স এনশিওর করছেন, আপনি ডিফারেন্ট প্রোডাক্ট অ্যাচিভ করছেন, এটার সাথে কোম্পানির ওনারশিপের কোনো সম্পর্ক নেই। কারণ এই রিস্ট্রাকচারিং না করলে আপনার যে একেবারে চলতো না ব্যাপারটা তা না। আপনি এক্সেলেন্স পারচেজ করছেন, এটার জন্য এক্সেলেন্স পারচেজ কস্ট দিচ্ছেন। মেসেজ ক্লিয়ার? জি। আচ্ছা, কিন্তু নরমালি এরপর আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি এই ক্ষেত্রে, নরমালি হচ্ছে যে যে পারচেজ করলে অন্য বিজনেস, ওই রিস্ট্রাকচারিং যেটা, এটা হচ্ছে পূর্বের মালিকের উপরে ছাড়া দেয় যে এই এমপ্লয়ি আমার লাগবে না, এটা আপনি কি করবেন আপনারটা আপনি বুঝেন। তারপরে এভাবে দেখা ছাইড়া যায় দেয়। এটা ধরেন লোকালের ক্ষেত্রে চলে, আবার
বড় কোম্পানিগুলো দেখা যায় যে এটা একটা সঠিক বলছেন, তার আসলে লোক আনে না। কিন্তু আবার কিছু ক্ষেত্রে দেখা যায় আপনি তো ভাই দোকানের চাবি খোলার লিগা কোনটা কোন জায়গায় আছে এটা বুঝার লিগা 6 মাস কিছু লোকের একটা সাপোর্টও তো লাগবে ভাই। হ্যাঁ ওটা লাগে, ওটা রাখে। তখন ওরা তো 6 মাস পর আবার আপনি রাখবেন না, তাহলে হেরে বিদায় দেওয়ার দিন কিছু দিবেন না? দিতে তো হবে হ্যাঁ, একবারে ওইটা একবার হচ্ছে এই টাকাটা। কোম্পানির এ টু জেড খরচ করে দিতে হবে, হিসাব করে দিতে হবে। সো ঠিক আছে, তা আমরা এটা বুঝে ফেললাম। তারপরে কি দাঁড়াইলো? ফিউচার অপারেটিং লসেস। এইটা কি জিনিস আমরা একটু আমার বুঝান তো দেখি, না না দেখি আমি বুঝি কিনা। ধরেন আমি আমি তো নতুন বিজনেস নিলাম, আমার ম্যানেজমেন্টও নতুন, আমি তো কিছুই বুঝি না, যা করবো তাই তো লস হবে। জিনিসটা তো এমনই, এখন লস হইলে তো এটা নর্মাল লস, এটা তো আর কনসোলিডেশন আসবে না, ওটা তো আমি বিজনেস করে লস করছি হ্যাঁ আমার ইনএক্সপিরিয়েন্সের কারণে, ঠিক এটা তো আছে। আচ্ছা, নর্মালি লস হবে। আমাকে একটু একটা মিনিট সময় দেন, একটা মিনিট সময় দেন। পোস্ট অ্যাকুইজিশন লস, তাই না? ফিউচার লস মিনস পোস্ট অ্যাকুইজিশন লস, অপারেটিং লস। মানে আমরা হোল্ডিং কোম্পানিতে প্রি অ্যাকুইজিশন প্রফিট এবং পোস্ট অ্যাকুইজিশন প্রফিট পড়ি। এখানে ফিউচার অপারেটিং লস বলতে মনে হয় পোস্ট অ্যাকুইজিশন লস বোঝাচ্ছে। মানে কথা শোনা যাচ্ছে না যে কিছু। না না উনি 1 মিনিটের টাইম নিচ্ছে, হয়তো পার্সোনাল কোনো আলাপ করতে। হুমায়ুন ভাই অনেক স্টাডি করে, যে প্রশ্ন করে অনেক স্টাডি করে হুমায়ুন ভাই। আমার ভাই এখন আমি তো পুরান লোক, আমার তো আমি মাস্টার ডিগ্রি পাস করছি তো প্রায় 33 বছর আগে। তাই হোল্ডিং কোম্পানি আবার আইসিএমএতে কনসোলিডেট করছি তো, আর ইদানিংও পড়লাম। হ্যাঁ, তো আসলে তো হোল্ডিং কোম্পানির অঙ্ক এটাতে কিছু এই যে এই মানে আইএফএস এবং আইআরএস জোড়া বিভিন্ন ভাগ টাগ করে একটু ই করছে। মেনলি ইন্ডিয়ান বই ব্রিটিশ বইগুলোতে হোল্ডিং কোম্পানির অঙ্কই তো এটা, মাইনরিটি শেয়ার এগুলো সবই প্রি অ্যাকুইজিশন প্রফিট, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। এই হুমায়ুন ভাই, আপনি কিন্তু একটু বিপদে পড়বেন ভাই, আপনাকে বলি না এটা না, আমিও ওই কিন্তু। অঙ্ক করতে গেলে জড়লে, কিন্তু আমি কিন্তু এই বসু দাসের বই থেকে অঙ্কগুলো করছি করছি ভাই এবং শুনেন বর্তমান শুনেন, এই নতুন ভাই বই হুমায়ুন ভাই শুনেন, বসুদাস ভুলে যান ভাই। এক্স্যাক্টলি। আপনি মাথায় যদি ওই একই জিনিস। পতিতার বর্তমান আপনার অঙ্ক মিলান। কি আছে, ইন্ডিয়ান মেথডে না করে আপনাকে এই মেথডে করতে হবে, সেমই। ওটা ওই ইন্ডিয়ান হুমায়ুন মেথডে করতে ভাই, আমি করছি এই মেথডে, সমস্যা হুমায়ুন কি? ভাই আমি বলি, আমিও ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ছি তখন আমার এখনো মনে আছে হামিদুল্লাহ ভুইয়া স্যার মারা গেছে। উনি হ্যাঁ, আমাদের যে বইটা করাইতো ওটা ছিল বুক মেথডের, বুক ভ্যালু মেথডের। আই স্টিল ক্যান রিমেম্বার, বইটার নামটা ভুলে গেলাম আমি। খুব বসুমান দাস পড়তেন না? না, বসুন দাস উনি মনিদুল পড়াই খান না। এবং বসু দাস উনি পড়তাম মেনলি। উনি উনি ব্রিটিশ বই পড়াইতো। বসুন দাস তো ভাই পড়ছি, বসুন দাস আমরাও পড়ছি, কিন্তু ওই অঙ্কগুলা কাইন্ড অফ ছিল মুখস্থ বিদ্যার অঙ্ক, ওটি বোঝা যাইতো কম। কিন্তু হ্যাঁ, হামিদুল্লাহ এটা ভুইয়া কিছু স্যার খুব। মানে প্রত্যেক একটা অঙ্ক থেকে আরেকটা ডিফারেন্ট, একটা অঙ্ক থেকে হ্যাঁ, একটা yes, অঙ্কে অনেকগুলা দিয়া নাই, এটা একটা ওই সমস্যা। জিনিসগুলো আসলে আলটিমেটলি কনসেপচুয়ালি কারেক্ট বললে আমি রাজি হব আপনি না। যদি আমরা ওই বই থেকে অঙ্ক দেন, এই নিয়মে করলে একই রেজাল্ট একই হয়। আমি ওটা দুই নিয়মে একই বইয়ের অঙ্ক করে দেখতে রেজাল্ট একই। হুমান ভাই 10:30 বাজে, আমরা একটু আগাই। হ্যাঁ ঠিক আছে। এই আমি চ্যাপ্টারটা একটা তো লাইনে শেষ বলি করতে হুমায়ুন হবে ভাই, অ্যাটলিস্ট। ওটাতে আগান না। ওটাতে আগায়েন না ভাই। বসুন দাস ভুলে যেতে হবে আপনাকে। আইএফআরএস এর ভিত্তিতে চিন্তা করতে হবে। কিছু জিনিস ব্রেনে স্পেস খালি না করলে, পুরান জায়গায় খালি না করলে নতুন জিনিস ব্রেনে ঢুকবে না। আসেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। এই ইনট্যানজিবল অ্যাসেট তারা বলছে আমাকে IS-38 এর আদলেই করতে হবে। কিন্তু একটা জায়গায় তারা বলছে IS-38 বেশ কিছু জায়গায় আপনারা বলবে এগুলো অ্যাকুইজিশন ভ্যালু টেলু হিসাব করে তারপরে অ্যাকোয়ার করতে। কিন্তু ভাই আমি এটা খুব দ্রুত শেষ করে দিচ্ছি, আমি লাইন বাই লাইন যাবো না। কিন্তু কনসোলিডেশনের ক্ষেত্রে তারা বলছে যদি কখনো এমন কিছু খুঁজে পান যেটা আপনার পেমেন্ট বাড়তি দিচ্ছেন বইলা আইডেন্টিফাই করতে পারেন, ও এইটাও বোধহয় একটা প্রবাবল কারণ হইতে পারে আমার এই বাড়তি পেমেন্টটা দেওয়া, সেটাকে আপনি রেকর্ড করতে পারেন। বাট সেটা কি ইন্ডিভিজুয়াল বুকে? অ্যান্সার ইজ নো। অনলি গ্রুপ, সেটা কোন বুকে? অনলি গ্রুপ। কোনো বুকেই না।
কম্বিনেশনে ফিনান্সিয়াল শুধু আবার কম্বিনেশন, উফ পাগল করে দিল। কনসলিডেশন করার সময় অ্যাসেট সাইডে শুধু কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রেজেন্ট করতে পারেন, বাট এটাকে রেকর্ড করে লাইছেন না না। রেকর্ড বলতে আমরা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল বুকই বুঝবো, কনসলিডেশনের কোনো রেকর্ডিং হয় না। কনসলিডেশনের কি হয়, শুধু রিপোর্টিং হয়। কথা কি বুঝাইতে পারছি? জি 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 আচ্ছা, এখন আসেন তাহলে সেটা কিরকম। যেমন আমি গতদিন কিন্তু কাস্টমার লিস্টের কথা বলছি, তাহলে আপনার জন্য এটা না বোঝার কোনো কারণ নাই। যেমন ডেটাবেস, আনপ্যাটেন্টেড টেকনোলজি মানে ধরেন কোনো কারণে আপনি একটা খাওয়ার দোকান কিনতে গেছেন, আর আপনি কইলেন খাওয়ার দোকানটাও মোটামুটি কাস্টমার বেজ 1000 আছে, যার জন্য আপনি বুঝে শুনে দিচ্ছেন। কিন্তু এরপরে কেনার পরে দেখলেন ওমা এত কাস্টমার করে রেকর্ড টেকর্ড করে তার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব রেখে দিচ্ছে, সে যেসব পারচেস করছে সব পারচেস হিস্ট্রি দ্বারা রেকর্ড। তাহলে এটা তো আপনার জন্য একটা অ্যাসেট হয়ে গেল, রাইট? আবার দেখতেছেন এই জিনিসটা মেনটেন করার জন্য তার একটা নাইস সফটওয়্যার সে বানায় নিছে, কিন্তু এই সফটওয়্যারটা সে কাস্টমাইজ করে বানাইছে। এখন এই সফটওয়্যারটা আপনি চিন্তা করেন, এটার আমি নার্সিং করে একটু সাইজ গার্ড করে আই উইল আমি এটাকে সাইজ গার্ড করে আমি ভবিষ্যতে কি করব, এটা আরো রেস্টুরেন্টের কাছে বেচবো। তার মানে কি আপনি একটা বেস পাইছেন না, ফাউন্ডেশন কিন্তু পেয়ে গেছে। এখন কি করবেন, এটার একটু লেয়ার এটা গুছিয়ে গেছে, এটার আপনি এটা বেচতে পারবেন। সো এটাও আপনার জন্য একটা কাইন্ড অফ অ্যাসেট, যেটা ইন্ডিভিজুয়াল বুকে ইউ ক্যানট রেকর্ড, বাট কনসলিডেশনে ইউ ক্যান রেকর্ড। দিস ইজ হোয়াই দিস ক্যান বি রেকর্ডেড, বিকজ এই একটা ইনটেনজিবল রেকর্ড করার অর্থ হচ্ছে আমার আরেকটা ইনটেনজিবল হুইচ ইজ আই রেকর্ডেড অ্যাজ গুডউইল, যেটাকে আমরা বলি আমি কেন টাকা দিচ্ছি আমি তা জানি না, এইটা সেই টাকাটা কমাইতে আমাকে হেল্প করবে। মনে করে দেখেন, আমি প্রথম দিন যখন এক্সেল অঙ্কটা দেখাইছিলাম, আমি একটা কন্টিনজেন্ট অ্যাসেট যখন আমি যখন ইনটেনজিবল অ্যাসেট বা হোয়াট এভার ইট ইজ একটা অ্যাসেট রেকর্ড করছি, তার প্রপোর্শনেট ভ্যালু গুডউইল কমাইছে, সেম ভ্যালুতে কিন্তু কমায় নাই। আমার যত পার্সেন্ট ওনারশিপ ততটুকু দিয়ে কমাইছে। কেন পুরোটা কমায় নাই? কারণ এই বাড়তি ভ্যালু প্রপোর্শনেট পোর্শনের মালিক কি আবার এনসিআই নন কন্ট্রোল ইন্টারেস্ট। এক্স্যাক্টলি। এইটুক যদি বুঝেন আপনার লাইফ কিন্তু সোজা। এখানে অনেকগুলো অ্যাসেটের লিস্ট আছে, কিভাবে কন্টিনজেন্ট লাইবিলিটি রিকগনাইজ করবেন এটা কিন্তু আমি অঙ্ক আকারে বুঝাই ফেলছি, এটা নিয়ে আর কথা বলবো না। এই দেখতে পাচ্ছেন গুডউইল যে কমে, নোট দেখতে পাচ্ছেন ভাই সাহেব, গুডউইল বা গেইন অন বার্গেন পারচেজ অপশন, ফুল ডিসপ্লে, এগুলো বোঝা যাচ্ছে না? জাস্ট কনফিউশনের জন্য আরেকটা একটু ইস্যু। ধরেন আমি ফার্স্টে অক্টোবরে হচ্ছে সেফরে 1 জানুয়ারিতে হচ্ছে রিকগনাইজ করে ফেললাম গুডউইল, সে ফর এক্সাম্পল 1 লাখ টাকা। তো আমি হচ্ছে মার্চের 31 মার্চ এসে দেখলাম আমার কাস্টমার লিস্ট আছে, সে ফর এক্সাম্পল এটা ধরলাম আমি 10,000 টাকা। তো আমি কি ওই মুহূর্তে ওইটারে বাদ দিতে পারবো? নর্মালি Recognize- যেটা হয়, প্রশ্ন হচ্ছে আমার জানা মোতাবেক কনসলিডেশন পার্সপেক্টিভ এইটাতে কোনো বাধা নাই। ভবিষ্যতেও যদি পাই আপনি সেটাকে আপনি গুডউইলকে অ্যাডজাস্ট করতে পারেন, কারণ গুডউইল আলটিমেটলি এক সময় পরে যে ইম্পেয়ার্ড হয়ে যায়। আপনি জানেন কি জানেন না আমি জানি না। না ওটা ঠিক আছে। হ্যাঁ, তো ইম্পেয়ারমেন্টের বেসিস কি? গুডউইল আলটিমেটলি কি, এক্সট্রা আর্নিং জেনারেশন ক্যাপাসিটি অফ দ্য কোম্পানি। তো সেক্ষেত্রে আপনার যদি একটা কাস্টমার লিস্ট থাকে, সেটা কি আপনাকে, অথবা আপনার একটা আনপ্রেসিডেন্টেড সফটওয়্যার থাকে, সেটা কি আপনাকে ফিউচার এক্সট্রা আর্নিং ক্যাপাসিটি দেয় না দেয় না? সেটা না, আপনি এটাতে- রেকর্ড না করলে গুডউইলে থাকবে, আর রেকর্ড করলে সেপারেট আইটেম হিসেবে থাকবে। ক্ষতির তো কিছু নাই রে বাপ। না না ওটা ঠিক আছে, ওই অ্যাডজাস্টমেন্ট করাটা যাবে কিনা ওই জিনিসটাই জাস্ট একটু ইয়া করে নি। আমার অনুপাত বলে, আমি যদি আপনি হইতাম, আমি যদি কোম্পানির কনসলিডেশন বানাইতে যেতাম, আমি 2 বছর 3 বছর পরে ফাইলেও নিতাম। কারণ নিয়ে কি করতাম, আমি গুডউইলটা কমাই লাইতাম। কারণ দেখেন গুডউইলের কিন্তু ডেপ্রিসিয়েশন হয় না, গুডউইলের কি হয়, ইম্পেয়ারমেন্ট ইম্পেয়ারমেন্ট। আর কে গুলো অ্যামোর্টাইজেশন, কে যেন শব্দটা কইতে লইছিল, মাত্র কানে পাচ্ছি, কে বললো এটা? ভাই সাহেব ভুলটা সংশোধন করেন। এ শব্দটা, ডি শব্দটা এখানে আসবেই না। এখানে শুধুমাত্র আই আসবে। বুঝাইতে পারছি? এই ভাই আপনাদের কি কারো অঙ্ক আমার আসলে করাইতে হবে? হুমায়ুন ভাই, হ্যালো বলেন। আমার কি আর অঙ্ক করাইতে হবে? না না অঙ্ক আমার জন্য লাগবে না, কিন্তু করানো তো উচিত। তাছাড়া বুঝবে, ছেলেরা বুঝবে কিভাবে? দু একটা অঙ্ক, প্রত্যেকটা চ্যাপ্টার একটা করে অঙ্ক করে বুঝাই দেন। ওই মেজবা পড়ায় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তো ওই লেখাটাই অঙ্কটা প্রথমে পড়তে বলে, পরে লেখাই অঙ্কটা বুঝায় বলে। হুমায়ুন ভাই আজকে হয়। একটা পর্যন্ত আছেন রাজি? না আমি রিয়াজ কথা বলছেন কেন? উনি বলেন, আমি উত্তর দিলাম, উনার ব্যাপার, না না আজকে আমার একটা ব্যাপার তো পর্যন্ত নয়। রাজি আছেন কিনা? আমরা রাজি আছি। এই ভাই আরে বাবা, আমি পাগলের মধ্যে পড়তে রাজি না। উনি 11টা পড়ছে, এটা এনাফ।
আমি মানে পড়তেছি। হ্যাঁ এ ভাই আর আমিও ছাত্রের কি জন্য কি দেখেন সুবিধা হবে সেটা বললাম। আমাদের স্যারও তো ইউনিভার্সিটি থেকে একটা করে অঙ্ক করা দিত না, তো এখানে গ্রাজুয়েট এবং মাস্টার্স আসছেন তো, কিন্তু জিনিস সিস্টেমগুলো তো নতুন, কিছু কিছু দেখা দেওয়া উচিত। আচ্ছা দেখা যাবে অ্যাডজাস্টমেন্ট গুলো মোবাইল ভাই বললে কথা দিলে রাখবো। হলো। এই বাবারে, এক কথার থেকে আরেক কথার ভিতরে পেঁচে চলে যাচ্ছে। ঠিক আছে, আগে আগে আর এই ঠিক আছে। আমিও আজকে অফিস করে আসছি। এই এক নাগারে তো আপনাদের তো আমি পড়াইতে পারি, তো আমার নিজেরও মাথা ব্যথা হয়ে গেছে। আবার কালকে একটু অফিস খাইতে আছে টাইতে আবার। হবে। কালকে আবার অফিসেও আছে। হ্যাঁ, তো একটু চেষ্টা করি তাড়াতাড়ি শেষ করতে, ঠিক আছে? বাট আপনাদের এনথুজিয়াজম আমার খুব ভালো লাগছে। ইনশাল্লাহ শুক্রবার দিন একটু চেষ্টা করব বাদ মাগরিব আমরা একটু তাড়াতাড়ি বসতে, দেখি এই সেদিন একটু ভালো টানতে পারি কিনা। আজকে শরীর চলতেছে না, তার মধ্যে চলতেছে বাচ্চাদের স্কুলের পরীক্ষা। এই ভোরবেলা উঠছে, তার মধ্যে কালকে গেছিলাম এক প্রোগ্রামে, সেখান থেকে ফিরছি 12টায়। এরপরে থেকে মেজাজটাও খিচে আছে, বুঝছেন? মানে রুটিন একদম। প্রোগ্রামে এই জন্য যাই নাই। না মানে ইটস নট অ্যাবাউট প্রোগ্রাম, এটা আমারই হয়তো বা বোকামি। আমি অফিস থেকে একটু লেটে বেরিয়েছি, বাট আই ওয়াজ স্ট্যান্ড আর কি। হ্যাঁ, কালকে so ওই যে বাস- গুলশানের প্রোগ্রামের কথা বলতেছেন তো, এলিট জি 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 কনভেনশন, যাই নাই। জি জি জি। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি স্ট্রেসড। হ্যাঁ, বাসায়ও খুব স্ট্রেস টাইম পাইছি। ফ্যামিলি এভরিওয়ান আমাকে খুব চাপের মধ্যে ফেলে দিয়েছে, বুঝছেন? এনিওয়েজ, আজকে একটু শেষ করি আগে আগে। আচ্ছা, তো গুডউইল কিন্তু আমার আলোচনা করা শেষ। আচ্ছা, গুডউইলের কি হয় বলছি? ইম্পেয়ারমেন্ট, ইম্পেয়ারমেন্ট। রাইট? ইম্পেয়ারমেন্টের ট্রিটমেন্ট কিভাবে হবে? ওই যে IS 36 এ যেভাবে পড়েছেন সেইভাবে করে ফেলতে পারবেন। এটা নিয়ে আমি কথা বলবো না, এগুলো আপনারা একটু পড়লেই বুঝবেন। অল ইজি টু আন্ডারস্ট্যান্ড। এইবার আমরা আগাই দ্রুত দ্রুত দ্রুত। গুডউইল নিয়ে আর কথা বলবো না। গেইন অন বার্গেন পারচেজ, এটা আপনি কিন্তু কথা বলছিলাম, মনে আছে? কোনটা বলেন তো? গেইন অন এ বার্গেন পারচেজ, ওই ক্যাপিটাল যে রিজার্ভ ইমোশন মানি, গেইন অন বিগান পারচেজ, ওইটা অর্থাৎ কোনটা? ওই যে আমি আমি গল্প দিয়ে মনে রাখবো। ওই যে বলছিলাম ক্যাপসাইকে যায় বললাম তোমাকে কিনে নিব, তারপর তার ওই 1500 টাকা 60 30 3000 নেট টাকা অ্যাসেট এসে দিতে বেশি পারে। হলে, কনসিডারেশন তে নেট অ্যাসেট বেশি হয়ে গেলেই বার্গেন অন পারচেজ হবে। নো, ফেয়ার ভ্যালুর উপরেও যদি পারচেজ দিতে বা আমি বেশি দিই, সেটা হলো গেইন অন বার্গেন পারচেজ। এরকম আমি তখন তারে বললাম যে তোমার যদি আমি ফেয়ার ভ্যালু করি, ভ্যালুয়ার দিয়ে করাই, তোমার ভ্যালু আছে 7 মিলিয়ন, তুমি ভাই 12 মিলিয়ন চাচ্ছ। বললাম আমি চাচ্ছি, আমি বেচবো না, আর আপনিও না নিয়ে যাবেন না। তাহলে এই যে বাড়তি 5 মিলিয়ন দিলেন, এটা কিন্তু গেইন অন বার্গেন পারচেজ। কারণ কি, ওটা আপনি কেন দিচ্ছেন? এটা আপনার আবেগের টাকা। আপনারা কেউ ওই কি যেন নাটকটার নাম কি, ব্যাচেলার পয়েন্ট নাকি? হ্যাঁ, ব্যাচেলার পয়েন্টই তো। ওইখানে দেখছিলেন না, একজন পুলিশের জুতা চুরি করে নিয়ে এসছে, সেই জুতা কোনোভাবেই ছাড়বে না, এটা তার আবেগ। মনে আছে? শিমুল স্যার, শিমুল স্যার। কি যেন, শিমুল শিমুল শিমুল, ইয়েস ইয়েস ইয়েস। এই আমি কিন্তু একটু লেম গল্প বললাম, কিছু মনে করেন না, বাট ওই জিনিসটা আমার মাথায় খুব ভালো লাগছে, এটা আমার আবেগ। তো আমিও আমার চিন্তা করছি আমার কিছু আবেগ রাখবো। এই যেমন ধরেন আপনার সাথে কথা বলি, মজা করি, এটা একটা আবেগ। সো ধরেন ওই আবেগের যদি কোনো দাম থাকে, তাহলে এটারও ভ্যালু। হ্যাঁ, ওকে। সো আবেগের দাম দিছে এটা। হ্যাঁ, সাবসিকুয়েন্ট অ্যাডজাস্টমেন্ট, এটা নিয়ে কথা বলছি, কথা বলবো না। এগুলো আপনারা পড়তে গেলে পড়বেন, যদি কোথাও বুঝে না যান আমাকে বলবেন। আচ্ছা, এরপরে তারা বলছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। আজকে কি আর আগাবো নাকি আজকে ছেড়ে দিব? না স্যার, আজকে থাক স্যার। এই একজন বলছে, বাকিরা কি বলেন? এই হ্যাঁ চ্যাপ্টারটা ঠিক আছে, আজকে এই আজকে পর্যন্ত থাক। থাকতে পারে। শেষ করে দেন। ঠিক আছে স্যার। শুক্রবার দিনে একটু আরো মানে শুক্রবারে একটু বরং একটু আগে পরেরটা তো আসতেছে, তো পরের চ্যাপ্টারে বিভিন্ন নন কারেন্ট অ্যাসেট অ্যাডজাস্টমেন্ট, তারপর হলো আনরিয়ালাইজ প্রফিট, এগুলো যে অ্যাডজাস্টমেন্ট গুলো হয়, অ্যাডজাস্টমেন্ট খুব ভালোভাবে একটু বুঝাই দিলে সুবিধা হবে। তাহলে আপনারা আমার একটা কমিটমেন্ট দেন। স্যার ধরে শুক্রবার নেন, আমরা একটু আগে শুরু করি স্যার। শুক্রবার দিন আগে বলতে কয়টা শুরু করবেন? ওই যে স্যার, মাগরিবের পরে। একদম মাগরিবের পর পর পারবো কিনা একটু দেখা বলবো, কারণ হচ্ছে শুক্রবার পারবো, শনিবারের ক্ষেত্রে তো একটু ভেজাল হবে। হ্যাঁ, শুক্রবার দিন একটা হালিম বেড়ে বলে রেখেন, মানে একেবারে মাগরিব বলতে 5:30টার দিকে না করে 6টা থেকে শুরু করার চেষ্টা করি। হ্যাঁ, এই জি আরেকটা স্যার। হলো যে কনসিডারেশনটা, মানে প্রথমে অঙ্ক ভুল হলে, কনসিডারেশন ভুল হলে তো সবগুলো ভুল হয়ে যায়। কনসিডারেশন যে তাই কিন্তু অনেক টাফ, আমি যে দেখলাম অঙ্কগুলো যে দেয়, তা কনসিডারেশনটা দিয়ে থাকে অনেকটা টাফ বাট বোঝা। এখন কি আপনার কাছে এই আজকের আলোচনার পরে এখনো কি টাফ মনে হবে? না না, নেক্সট দিন আপনি কনসিডারেশনের দু একটা প্রশ্নের কোশ্চেনের কনসিডারেশন গুলো একটু বুঝাই দিলে হয়ে গেছে। সুবিধা হবে। কনসিডারেশন না পারলে পুরো অঙ্কই তো জিরো। না, কনসিডারেশন কি আমরা 2 দিন পড়বো? এখন আর এটা সম্ভব না হুমায়ুন ভাই, এত বুঝা ঠিক ফেলাইছেন, আছে, পোলাপান করে আজকে ফেলছে। না, নেক্সট দিনে একদম আচ্ছা, বুঝাই দেন। আমি আপনাদের জন্য একটা কাজ করি। আমাদের সামনের শুক্র শনিবার দিন আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এরপরে শুক্রবারটা আমি ফ্লেক্সিবল রাখবো। সেটা হচ্ছে চেষ্টা করব দুপুরবেলা থেকে রাত পর্যন্ত আইসিবিতে
চলেন আপনাদের সাথে আমি একটু আড্ডা মারি, ওইটা হবে ক্লাস না, কাইন্ড অফ ধরেন আমি তো আসলে হ্যাঁ ক্লাস ঠিক আছে, নেই না। একদিন আড্ডা মারা যায়, অসুবিধা নাই। হ্যাঁ, ক্লাসরুমে আড্ডা। মানে বিকাল বিকাল যাই, এবং খুব বেশি না, 4টা থেকে রাত 8টা পর্যন্ত, 4 ঘন্টা বাইরে থাকা, না না যেতে না সময় লাগে তো। না, আমি আবার এটাতে একমত না। আমরা আসবো জুম্মার নামাজের পর পরই, খাওয়া দাওয়া করে 3টার ভিতরে আসবো, 9:30 10টার দিকে যাবো, ওই 6 6.5 ঘন্টা আপনাদের সাথে আমি আড্ডা দেব। মেট্রো ট্রেন চলে তো, যে গাড়ি, ওই অফিসের গাড়িতে ব্যবহার করি, তো 9টা পর্যন্ত করলে হয়, 3টা থেকে 9টা আচ্ছা ঠিক পর্যন্ত আছে, সে দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। আপনারা এটা আমাকে একটু দেখেন, ম্যানেজ করতে পারেন কিনা, আমার একটু লোভ আছে। আপনারা এত এনকারেজিং, আপনারা এখনো আগ্রহ নিয়ে আছেন। লেটস ডিসকাস। আমরা 6 তারিখের যে শুক্রবারটা চেষ্টা করব বিকাল বেলাটা একসাথে একটু জি time স্যার, এগ্রিড। আর প্লাস যারা চাচ্ছেন, আমি জানি যারা চিটং এর আছেন অনেকেই মন খারাপ করবেন, তাদের ক্ষেত্রে আমি যেটা করব, অনলাইনে আপনাদেরকে কানেক্টেড করব। ইজ দ্যাট ওকে যারা চিটাং এ আছেন? ওকে স্যার। আর প্লাস যদি আমি চিটাগাং ব্রাঞ্চ কাউন্সিলের থেকে যদি ভিডিও কনফারেন্স অ্যারেঞ্জ করতে পারি, উইল দ্যাট বি অলসো ওকে? আপনারা কি ওইখান থেকে অ্যাটেন্ড করতে চান ভিডিও কনফারেন্স থেকে? নাকি বাসা রাজি থেকে না? ঠিক আছে, বাসা থেকে করেন, সমস্যা নেই। বাসার মজা কেউ ছাড়তে চাচ্ছেন না, আল্লাহ ভরসা। তাহলে আমরা শুক্র শনিবার দিন ইনশাল্লাহ সন্ধ্যার পরে দেখা হচ্ছে। আর হালিম ভাইকে বলে ক্লাস টাইমটা তাহলে সেটা কিন্তু শুক্রবারেরটা 7টা। ও তার আগে কি আপনাদের ক্লাস আছে ওই দিন আবার? জি আছে। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, তারপর আপনার ওইটা একটু তাহলে হ্যাঁ, ওইটা একটু বুঝাইয়া করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি কথা বলবো না, ঠিক আছে। ইনফর্ম বাকি করলে সেক্ষেত্রে হবে। শুক্রবার দিন রাতেও আর একটু টানবো তাহলে বাড়তি সময়, নো প্রবলেম, ঠিক আছে। আই এম সরি আজকে আমার একটু ডিলে করতে হলো, আমি আনপ্ল্যান্ড হইতে ক্লাসে ঢুকছি, কারণ আমি আরেকজনের প্রক্সিতে আসছি। বাট আই হোপ আমরা লাস্ট 2.5 3 ঘন্টা আমরা এনজয় করছি। আহ, শিখতে পারছি কিনা জানি না, বাট আনন্দ পাওয়াটা হলো মুখ্য পড়ার ক্ষেত্রে। আমি যেটা অলওয়েজ বিশ্বাস করি, যদি পড়ায় আনন্দ থাকে, এটা সময়টা চোখে লাগে না, নিজেকে ওইটা আরো বেশি এনজয়মেন্ট। এবং আমি অনেস্টলি স্পিকিং, আপনারা হয়তো অনেক ক্ষেত্রে দেখেন এখানে খুব তর্ক বিতর্ক হচ্ছে, বা হুমায়ুন ভাইও আমাদেরকে অনেকভাবে ইন্সপায়ার করার চেষ্টা করতেছে, ওনার পার্সপেক্টিভ গুলা বলতেছে। একটা জিনিস মাথায় নেন, আজকে আমার বয়স অ্যারাউন্ড 40, আমি এখনই হারাই যাচ্ছি। এখনই, আগে এক সময় যেরকম 12 ঘন্টা ক্লাস নিতে পারতাম, এখন দেখা যায় আমার 3 4 ঘন্টার পরে মাথা নিতে পারে না। এবার দেখা যায় ক্লাস নিলে পরে রাত্রেবেলা ঘুমাইতে গেলে ঘুমের ওষুধ ছাড়া ঘুমাইতে পারে না, মাথা ব্যথা করে। বাট দেখেন আমাদের হুমায়ুন ভাই অ্যারাউন্ড 55+, রাইট হুমায়ুন ভাই? ইফ আই এম নট রং, এট দিস এইজ উনি, আপনি এত পজিটিভিটি নিয়ে পড়তেছেন, আপকামিং চ্যাপ্টার গুলোর কন্টেন্ট সহ দেখতেছেন। দেখেন আমাদের এখানে সিএ তে অনেক স্টুডেন্ট আছেন যারা সিসি শেষ করার পর 1 2 বছরের ভিতরেই গিভ আপ করে ফেলে। অনেকের এমন আছে 1টা 2টা সাবজেক্ট বাকি, তারা পরীক্ষা দেওয়ার স্ট্রেংথই রাখতে পারতেছে না, হারাই যাচ্ছেন। বাট আই বিলিভ হুমায়ুন ভাই, ইউ শুড বি আওয়ার আইডল ইন টার্মস অফ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমি পড়াশোনা ইয়ে, স্যার, করি তো হ্যাঁ স্যার, এটা মানে আমি একটু বলি স্যার। অ্যাকাউন্ট এক মিনিট, করি তো। আমি হুমায়ুন ভাইকে বলছি ডিরেক্টলি, আমি আর হুমায়ুন ভাই দুইজনই সিএম এর এবং দুইজনই একই প্রতিষ্ঠানে, এই জন্য আর কি মানে খুব ক্লোজলি আর কি বলছি, তর্ক বিতর্ক না অবশ্য। আরে ক্লাসে কিনা হ্যাঁ কথা নিলে ওর ভুলে যায়, ওটাও হ্যাঁ রাগ হয় অনেক সময় বলি আর কি। সবার জন্য এটা সমস্যা নাই। বলতেছি, আপনারা এটাকে আনন্দ হিসেবে নিয়েন। পড়াটাকে আমি জি এইটুকু জি বলবো, পড়াটা যদি আনন্দের সাথে হয়, এইটা দেখবেন ভালো লাগে। আমারও কিন্তু কথা বলতে ভালো লাগছে। যদি ধরেন বারবার আমার বলতে হইতো আসেন আসেন, তখন কি হইতো, আমারও মুখ দিয়ে কথা বাইরে হইতো না। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলতাম, এইটুকু পৃষ্ঠা পড়েন, কোনো প্রশ্ন থাকলে বলেন। আমি তখন বৈশা বৈশা রেস্ট করতাম। না স্যার, এটাই আমরাও কিন্তু এনজয় হয়। করতেছি স্যার। বাট আই অলসো এনজয়, অনেস্টলি স্পিকিং আই এম গ্রেটফুল। আমার কাছে টাইমটা ভালো লাগছে, ঠিক আছে। কারণ থ্যাংক ইউ। অনেস্টলি স্পিকিং, আফটার অফিস আওয়ার উইথ কম্প্রোমাইজিং ফ্যামিলি টাইম, আমার জন্য এই টাইমটা খুব কস্টলি। বাচ্চাদেরও পরীক্ষা, কস্টলি ইন আ সেন্স, ফ্যামিলি কোয়ালিটি টাইম, বাচ্চাদের পরীক্ষা সামনে সবকিছু মিলে। বাট তারপরও একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স থাকলে এটা নিজেরও ভালো লাগে। এন্ড আই এম ইনডেপ্টেড টু ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আমার খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, থ্যাংক শুভরাত্রি। ইউ, ইনশাল্লাহ। খোদা হাফেজ। জি, থ্যাংক ইউ।